হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফিজিক্স দাদা ইউটিউব চ্যানেল, যেখানে আমরা ক্লাস 9-এর ফিজিক্স আর কেমিস্ট্রি তোমাদের যা যা চ্যাপ্টার রয়েছে সেই প্রত্যেকটা চ্যাপ্টারকে ডিটেলসে কমপ্লিট করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস আলোচনা করব, যে সাউন্ডের যে তোমরা নিউমেরিক্যাল আগের দিন একটা ফর্মুলা পেয়েছিলে, ভি ইকুয়ালস টু এফ ল্যামডা বলতে পারো বা ভি ইকুয়ালস টু এন ল্যামডা, অর্থাৎ শব্দের বেগ সমান সমান কম্পাঙ্ক মাল্টিপ্লাইড বাই তরঙ্গ দৈর্ঘ্য। এই যে ফর্মুলাটা তোমরা পড়েছিলে, সেই ফর্মুলা থেকে আমরা কিভাবে জিনিসগুলোকে আরো বেটার ভাবে আন্ডারস্ট্যান্ড করতে পারি, তার জন্য কি দরকার বলবে, সে নিউমেরিক্যাল দরকার। আর আজকে সেশনে আমাদের কোশ্চেন, গাণিতিক যে সমস্যা রয়েছে সেই গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাস স্টার্ট করার আগে বলে দিই, তোমরা যদি এইসব ক্লাসের পিডিএফ নোট এক জায়গায় পেতে চাও তাহলে তোমরা ফিজিক্স দাদা অ্যাপ ডাউনলোড করে নাও। আর ডাউনলোড করে ওখানে যে ক্লাস 9-এর যে সেকশন রয়েছে তাতে কমপ্লিটলি ফ্রিতে তোমরা এই যে ক্লাসগুলো নোটস রয়েছে সেই নোটস আর কিছু এক্সট্রা কোশ্চেনও তার মধ্যে পেয়ে যাবে। চল স্টার্ট করা যাক আজকের ক্লাস। আর আজকের ক্লাসে সবার ফার্স্ট যেখান থেকে স্টার্ট হবে সেটা হলো আমরা পড়ব শব্দের বেগ। তো আমরা যদি জিজ্ঞাসা করি তোমাকে শব্দের বেগ কত হয়, তো মাথায় রাখবে মাধ্যমের ওপর নির্ভর করে শব্দের বেগ ডিপেন্ড করে। তো আগে একটা জিনিস তোমাকে বলে দিই, বেসিক্যালি এই যে শব্দের বেগ সম্পর্কে আমি যখন তোমাকে বলবো, শব্দের বেগের একটা ফর্মুলা থাকে, কিন্তু এর যে ডেরিভেশন বা এর জন্য যে উপস্থিতি তা তোমাদের কোনো কিছু দরকার নেই। তোমাদের এর জন্য কোনো ফর্মুলা ডিরাইভ করার প্রয়োজন নেই বা কোনো ফর্মুলা মুখস্থ করার দরকার নেই। শুধুমাত্র তোমাদেরকে বেসিক্যালি ওপর থেকে জিনিসগুলো জানতে হবে। তোমরা একদম প্রথম ক্লাস যখন পড়েছিলে তখন দেখেছিলে আমরা বলেছিলাম যে শব্দ হলো এক প্রকার স্থিতিস্থাপক তরঙ্গ। আর এই জায়গা থেকে আজকের আমাদের ক্লাস স্টার্ট হবে। একদম প্রথম ক্লাসে আমরা পড়েছিলাম শব্দ হলো স্থিতিস্থাপক তরঙ্গ। আর যখন কথা হবে স্থিতিস্থাপক তরঙ্গের, তখন মাথায় রাখবে একটা জিনিস নির্ধারিত হতো, তোমাদের যদি মাথায় থাকে ইয়ং গুণাঙ্ক। যদি কার মনে থাকে ভালো, তো আমি বলে দিই এর সাথে একটা ইয়ং গুণাঙ্ক থাকে। আর যখন শব্দ এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যায় তখন সামনে কেমন টাইপের মাধ্যম রয়েছে, সেটা ঘন মাধ্যম রয়েছে নাকি লঘু মাধ্যম রয়েছে তার উপর ডিপেন্ড করে। এবার তুমি একটু লজিক্যালি ভেবে দেখো, এই আশেপাশে মনে করো খুব ঘন কোনো একটা মাধ্যম রয়েছে। এবার স্বাভাবিকভাবে ঘন মাধ্যমের মধ্যে থেকে সাউন্ডকে তুলনামূলক যেতে সমস্যা হওয়ার কথা। তো এই যে ঘন মাধ্যম বা লঘু মাধ্যমের ব্যাপারটা, এটাকে এখন বিস্তারিতভাবে জানতে পারবে না বা এই ফিল নিয়েও না যে স্যার যদি ঘনত্ব বেড়ে যায় তাহলে আই থিঙ্ক আমাদের সাউন্ডের ভেলোসিটির মান তুলনামূলকভাবে কমে যাবে, এরকম টাইপেরও ডিসিশন কোনো কিছু নিও না। কারণ বলছি কি, দেখো দুটো পার্টিকেল থাকবে, যত পাশাপাশি দুটো পার্টিকেল থাকবে তত ইজিলি একটা সাউন্ড ওয়েভকে সহজে পরের জনের কাছে পৌঁছে দিতে পারবে। ছিলাম যে শব্দকে কি করতে পারবে, যে যদি কাছাকাছি অনেক মাধ্যম থাকে, হতে পারে আমরা যে ভাইব্রেশন ক্রিয়েট করছি সেই ভাইব্রেশনটা একটা পার্টিকেলকে আরেকটা পার্টিকেলের কাছে সেই এনার্জিটাকে পরপর রয়েছে বলে হয়তো তাড়াতাড়ি পাস অন করে দিল। তো আমরা মোট কথা আজকের ক্লাসে এটা সম্পর্কে জানবো যে কি কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। তো ফার্স্ট মাথায় রাখবে শব্দ হলো এক প্রকার স্থিতিস্থাপক তরঙ্গ। তার মানে যেই মাধ্যমটা যত বেশি এলাস্টিক হবে তার ক্ষেত্রে তত ভালোভাবে শব্দ সামনে এগিয়ে যেতে পারবে। মাথায় রাখবে আমরা এক্ষেত্রে শব্দের বেগ সম্পর্কে আলোচনা করছি কিনা শব্দের লাউডনেস সম্পর্কে আলোচনা করছি। অনেক সময় বাচ্চার ক্ষেত্রে দেখেছি যে এরকম ভাবে যে স্যার তার মানে আমরা যদি এই মাধ্যমে কথা বলি তাহলে কি শব্দ জোরে হবে? না, জোরে হবে না। বিষয়টা হলো শব্দের বেগ বৃদ্ধি পেয়ে যাবে, মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় শব্দের যে শোনার গতি সেটা বৃদ্ধি পেয়ে যাবে। তাহলে আমরা যদি বলি এক্ষেত্রে আমরা কি বলবো, ফার্স্ট যে শব্দ হলো এক প্রকার স্থিতিস্থাপক তরঙ্গ, আর শব্দ মাধ্যমের ঘনত্বের ওপর নির্ভর করে। তো আমরা যেটা বুঝতে পারলাম মোট কথা, যে শব্দের বেগ আমরা যেটাকে ভি দিয়ে আজকে রিপ্রেজেন্ট করব, সেটা দুটো জিনিসের ওপর নির্ভর করে। একটা হচ্ছে স্থিতিস্থাপক তরঙ্গ, আর যাদের মাথায় আছে স্থিতিস্থাপকতা ইয়ং গুণাঙ্ক দিয়ে নির্দেশ করা হতো। ইলাস্টিসিটিকে আমরা ইয়ং গুণাঙ্ক দিয়ে নির্দেশ করতাম বা স্থিতিস্থাপকতাকে, অর্থাৎ কোন মাধ্যমটা কত বেশি ইলাস্টিক। যেমন ধরো এটা খুব বেশি পরিমাণে ইলাস্টিক না, আবার আগের জায়গায় চলে আসে, এরকম টাইপের ফিল পাওয়া যেতে পারে। আর দু নম্বর কি বলবে স্যার, ঘনত্বের উপর নির্ভর করে যে কেমন টাইপের ঘনত্ব আছে।
দ্বিতীয় বিষয় হলো আমাদের মাথায় রাখতে হবে যে যেহেতু আমি যে জিনিসটা বলছিলাম যে শব্দ ইজ এ টাইপ অফ ভাইব্রেশন, এই ভাইব্রেশনটাই একটা জায়গা থেকে আরেকটা দিক বরাবর প্রবাহিত হয়। তো ভাইব্রেশন পড়ার জন্য একদম মাথায় রেখে নেবে যে আমরা এই যে কথা বলছি বা আমি এখানে তোমাদেরকে কিছু বোঝানোর চেষ্টা করছি, এর আশেপাশে যে গ্যাস মাধ্যমগুলো রয়েছে সেই গ্যাস মাধ্যমের তুলনায় যদি তরল মাধ্যম থাকে, তরল মাধ্যমে বেশি পরিমাণে কণা থাকবে, তো সুতরাং ভাইব্রেশন তাড়াতাড়ি যাবে। আর তার তুলনায়ও কার ক্ষেত্রে বলো আরো বেশি তাড়াতাড়ি যাবে? বলবে স্যার যদি আপনি এখানে কঠিন মাধ্যম আনেন তার মধ্যে কণার পরিমাণ আরো অনেক বেশি আর সহজে একটা 1/1 পাস করতে পারবে। তাহলে শব্দের বেগের যদি কথা বলি তাহলে তুমি বলবে স্যার শব্দের বেগ সব থেকে বেশি থাকে সলিডের জন্য, তারপরে থাকে লিকুইডের জন্য, আর তারপরে থাকে গ্যাসের জন্য। ওকে, এই টোটাল তিনটে ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। তো আমাদের আই থিঙ্ক বেসিক ক্লিয়ার যে শব্দ সম্পর্কে। এবার আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি শব্দের বেগ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, তাহলে শুনে নাও। শব্দের বেগ নির্ভর করে যেমন ভাবে ঘনত্বের ওপর আমরা বলছিলাম, তেমন ভাবে আমি আরো কিছু আন্ডারস্ট্যান্ডিং এর জন্য তোমাকে বলছি। 1 নম্বর, শব্দের বেগ নির্ণয় করে উষ্ণতার উপর নির্ভর করে। কিসের উপর নির্ভর করে? উষ্ণতার উপর নির্ভর করে। 2 নম্বর, শব্দের বেগ কার উপর নির্ভর করে? চাপের উপর নির্ভর করে। আর কার উপর নির্ভর করে যদি বলে? আর্দ্রতার উপর নির্ভর করে। তো আমরা এই তিনটে বেসিক জিনিস যেন আমরা মাথায় রাখতে পারি। কার কার উপর নির্ভর করে? উষ্ণতার উপর নির্ভর করে, চাপের উপর নির্ভর করে, আর আর্দ্রতার উপর নির্ভর করে। এবার আমি আজকের যে আমাদের মেন পারপাস ছিল শব্দের বেগ সম্পর্কিত যে নিউমেরিক্যালগুলো আছে সেই নিউমেরিক্যালগুলো সলভ করতে, আর সেই নিউমেরিক্যালে এবার জাম্প করব। তো নিউমেরিক্যাল সলভ করার আগে আমরা যদি নিউমেরিক্যালটাকে ফিল করার জন্য আমরা ভালোভাবে আগে ফর্মুলাটাকে বুঝে যদি নিতে পারি তাহলে আই থিঙ্ক বেশি বেটার হয়। তো আমরা বলতে পারি যে ভি যেটা শব্দের বেগ ভি ইজ ইকুয়ালস টু শব্দের বেগ v ইজ ইকুয়ালস টু তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ ল্যামডা মাল্টিপ্লাইড বাই কম্পাঙ্ক f। তুমি n দিয়েও রিপ্রেজেন্ট করতে পারো চাইলে। কি দিয়ে রিপ্রেজেন্ট করতে পারো? n দিয়ে। তাহলে আমাদের মোট কথা v ইজ ইকুয়ালস টু n f ল্যামডা লিখতে পারো বা n ল্যামডা লিখতে পারো। v is equals to f lambda লেখো or n lambda লিখতে পারো, তোমার ইচ্ছা। v is equals to হয় f lambda লিখতে পারো না n lambda লিখতে পারো। v কি? v হলো শব্দের বেগ, f কি? f হচ্ছে কম্পাঙ্ক, আর ল্যামডা কি? ল্যামডা হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্য। তো চলো আমরা ফার্স্ট কোশ্চেনে চলে আসি। আজকের আমাদের সেশনের যে মহাকাশে কথা বললে কি আমাদের আওয়াজ যাবে? উত্তর হলো না। কেন না? বলবে স্যার মহাকাশে কোনো রকম মাধ্যম থাকে না। কেন না হবে উত্তর? বলে স্যার অ্যান্সার তো না হবে বুঝলাম, কিন্তু কেন না হবে? কেননা মহাকাশে কোনো প্রকার মাধ্যম নেই, আর শব্দ হলো এক প্রকার স্থিতিস্থাপক তরঙ্গ। তার জন্য কি দরকার? বলবে স্যার মাধ্যম দরকার। যেহেতু কোনো মাধ্যম নেই তাই আমরা কথা বললেও আওয়াজ শোনা যাবে না। মাধ্যম নেই, মহাকাশে কি নেই? মাধ্যম নেই। তোমরা এবার গুছিয়ে লিখে নেবে, তাই না? মাধ্যম নেই তাই কথা বললে শোনাও যাবে না, শোনা যাবে না। সাইডে চাইলে আরো একটা দুটো পয়েন্ট লিখে নাও, কারণ শব্দ কি টাইপের তরঙ্গ? শব্দ হলো স্থিতিস্থাপক তরঙ্গ, আর স্থিতিস্থাপক তরঙ্গ প্রবাহিত হওয়ার জন্য মাধ্যম তো দরকার। এটা হলো একটা স্থিতিস্থাপক তরঙ্গ, আর স্থিতিস্থাপক তরঙ্গ এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য মাধ্যম দরকার পড়ে। আচ্ছা, নেক্সট, বজ্রনাদ শুনলে বজ্রাহত হওয়ার ভয় থাকে কি থাকে না? এবার এর জন্য তোমাদেরকে না দুটো জিনিস জানতে হবে। একটা হচ্ছে শব্দের বেগ কত হয়। দেখো শুনে নাও ভালোভাবে, শব্দের কোনো সুনির্দিষ্ট বেগ থাকে না, মাধ্যমের উপর নির্ভর করে, ঠিক আছে? তো আমরা যদি এখানে এই পয়েন্টটাকে ভালোভাবে খাতার মধ্যে ছেপে নাও যে শব্দের বেগ আমাদের নর্মাল যখন এই যে এয়ারে যে আমরা এয়ার দেখতে পাচ্ছি, যার ক্ষেত্রে তোমরা এভাবে ভাবো যে স্যার 78% নাইট্রোজেন আছে, প্রায় 20% অক্সিজেন আছে। এই অবস্থায় যদি আমি সিচুয়েশন ক্রিয়েট করি তাহলে মাথায় রাখবে এই অবস্থায় দাঁড়িয়ে শব্দের বেগ হয় 330 থেকে বইতে
40 মিটার পার সেকেন্ড, ভ্যারি করতে পারে, এর মধ্যেই থাকে। কত হয়? 330 থেকে 340 মিটার পার সেকেন্ড। কিন্তু সেক্ষেত্রে আমরা আলোর বেগের যদি কথা বলি, এই অবস্থায় দাঁড়িয়ে আলোর বেগের যদি আমি কথা বলি, তাহলে আলোর বেগ এর রেঞ্জ কত হয়? আলোর বেগের রেঞ্জ হয় 2 × 10 কি পাওয়ার, নর্মালি আমি নর্মাল বলছি, হতে পারে কম বেশি, বাট নর্মালি 2 × 10 কি পাওয়ার 8 থেকে, মিডিয়ামের উপর এটাও নির্ভর করে, মাধ্যমের উপর নির্ভর করে, শূন্য মাধ্যমে সব থেকে বেশি হয় 3 × 10 কি পাওয়ার 8। তাহলে আমরা কত বললাম? 2 × 10 কি পাওয়ার 8 থেকে 3 × 10 কি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড আমাদের নর্মালি। এটা আমি কিন্তু গ্যাসীয় মাধ্যমের হিসেবে লিখেছি, মাস রিমেম্বার যে আমাদের পরিবেশের অবস্থা ভেবে লিখেছি না। আমি যদি জলের কথা ভাবি, জলে সেটা 500 থেকে 600 হয়ে যায়। কত হয়ে যায়? 500 থেকে 600 মিটার পার সেকেন্ড হয়ে যায়। আমি যদি বলি কোনো জলে কত, জলে প্রায় 540 মিটার পার সেকেন্ড হয়, প্রায় 540 মিটার প্রতি সেকেন্ড। এবার কেউ যদি বলে স্যার লোহার টুকরো রয়েছে এখানে, আমি লোহার মধ্যে থেকে কথা বলছি, তাহলে কত হবে? বলে স্যার আরো বেশি পরিমাণে হয়। লোহা কত হয়? লোহার ক্ষেত্রে প্রায় 1000 মিটার পার সেকেন্ড, 1000 মিটার প্রতি সেকেন্ড। বোঝা গেল? আচ্ছা, তাহলে আলোর বেগের তুলনায় কোনটা বড় বলো? আলোর বেগ, আলোর বেগ কত বলেছে? আলোর বেগ হচ্ছে 2 × 10 কি পাওয়ার 8 থেকে 3 × 10 কি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। আর শব্দের বেগ কত বলেছে? 330 থেকে 340। কোনটা বেশি হলো? বলেছে অবভিয়াসলি এটা বেশি। তাহলে কে বেশি ফাস্ট হবে? বলেছে একবার যদি বিজলি পড়ে যায় তার মানে তো আমি ওখানে আমার গল্প শেষ হয়ে গেল, লাইটনিং হয়ে যাওয়া মানে আমার গল্প শেষ হয়ে গেল। তাহলে তুমি কিন্তু শব্দ শোনার মতন অস্তিত্বতে থাকবে না, কেননা আগে বাজ পড়বে, শব্দ পরে আসবে, কেননা বাজে কিন্তু লাইটনিংটা পড়ছে না, লাইটটা এসে পড়ছে। তো এই লাইটের ক্ষেত্রে বা বজ্রপাত হওয়ার সময় আমার বজ্র আমার বডিতে যখন এসে পড়বে তার মধ্যে আমি পুড়ে আমার বাকি গল্প হয়ে যাবে, তারপরে আমি আওয়াজ শুনতে পাবো, তো আমি আওয়াজ শোনার জায়গায় থাকবো না। তো এই যে এই ভয় থাকে না কেন? কেননা তুমিই বাজবে না তারপরে, ঠিক আছে? কেননা কোনটা ফার্স্ট আসে বলেছে? শব্দের বেগের তুলনায় আলোর বেগ ফার্স্ট, আর আলোর বেগের সাহায্যে আমাদের ধাক্কা লাগার চান্স আছে বা মরে যাওয়ার চান্স আছে। আচ্ছা, এরপরে আমাদের যে কোশ্চেন প্যাটার্ন ছিল সেই কোশ্চেনে আমরা চলে আসি। আমাদের এক্ষেত্রে ফার্স্ট কোশ্চেন কি বলেছে আমরা চলো পড়া স্টার্ট করি। ফর্মুলা একটাই, শব্দের বেগ v = f মাল্টিপ্লাইড বাই ল্যামডা, মানে কম্পাঙ্ক মাল্টিপ্লাইড বাই তরঙ্গ দৈর্ঘ্য। তো চলো, বায়ুতে শব্দের বেগ কোশ্চেন বলছে বায়ুতে শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড হলে 990 হার্জ কম্পাঙ্কের কোনো একটি সুরশলাকা 200 কম্পনের জন্য কত দূর পর্যন্ত শোনা যাবে। আগে আমাদের v = f ল্যামডা ফর্মুলা লিখবে, দেখবে কি বলে দিয়েছে আর কি বের করতে হচ্ছে। তো ফার্স্ট ফর্মুলা বসাও, v = f × ল্যামডা। আচ্ছা, বলো v এর মান কোশ্চেনে কত গিভেন দেওয়া? বলেছে শব্দের বেগ দেওয়া 330, ওকে, ইজ ইকুয়ালস টু f এর মান কত দেওয়া? 990 মাল্টিপ্লাইড বাই ল্যামডা, ল্যামডা ইজ ইকুয়ালস টু কত আসবে? বলেছে ল্যামডা ইজ ইকুয়ালস টু আসবে 990, হ্যাঁ, ডিভাইডেড বাই 330, না সরি ভুল হলো, 330 ডিভাইডেড বাই 990। তাহলে বলো কত এলো? বলে স্যার 1/3, 0 0 কেটে গেল, 33 দিয়ে কাটলে 3, তাহলে কত আসলো? 1/3। এত আসলো মিটার, এত মিটার। তার মানে একটা কম্পাঙ্কের মান কত হয়েছে? বলে স্যার 1/3। এবার আমি যদি তোমাকে বলছি এখানে টোটাল কটা পূর্ণ কম্পন হয়েছে, তুমি বলে স্যার 200টা টোটাল পূর্ণ কম্পন হয়েছে। টোটাল 200 পূর্ণ কম্পনে, টোটাল 200 পূর্ণ কম্পনে কত দূর যাবে? বলবে স্যার 200 মাল্টিপ্লাইড বাই এক একটা পূর্ণ কম্পনে 1/3, তার মানে 200 ডিভাইডেড বাই 3, আর 200 ডিভাইডেড বাই 3 করলে আসে 66.66 মিটার। কত আসে? 66.66 মিটার। কোশ্চেনে অ্যান্সার করবে, তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে। চলো ফার্স্ট কোশ্চেন আমি 1 নাম্বার লিখে দিলাম, তোমরা 1 নাম্বার কোশ্চেনের স্যার এই অ্যান্সার এসেছে। চলো পরের কোশ্চেন। আর এবার কি করবে? এবার নিজে অঙ্কগুলোকে পজ করবে, পজ করে নিজে করার চেষ্টা করবে, যদি না হয় তাহলে আমি আবার করিয়ে দেবো, ঠিক আছে? চলো পজ করে আগে পজ করবে, পজ করে নিজে করার চেষ্টা করবে, না হলে তারপরেই কিন্তু সলিউশন দেখবে। বলেছে শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড। আচ্ছা, সুরশলাকার কম্পাঙ্ক বলে দিয়েছে 300 হার্জ। বলেছে বাতাসে উৎপন্ন শব্দের তরঙ্গ দৈর্ঘ্য কত? এ তো 2 পয়সার অঙ্ক। বলো কি করব? বলেছে v = হবে f ল্যামডা, ওকে। তাহলে v এর জায়গায় কত বসবে? 330 = f এর জায়গায় কত বসবে? 300 মাল্টিপ্লাইড বাই ল্যামডার মান চেয়েছে। তাহলে বলো ল্যামডা = কত হবে? ল্যামডা = হবে 330 ডিভাইডেড বাই 300। তাহলে 0 0 কেটে গেল, তার মানে 33/30 মানে বলেছে এত ইজি, 11 ডিভাইডেড বাই 10, তার মানে 1.1 মিটার। 1.1 মিটার হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্য। এসেছে এটা। চলো 2 নম্বর অঙ্ক, অ্যান্সার আসবে কিনা বলে দেবে। চলো পরের কোশ্চেন, বা টাইম স্ট্যাম্প দিয়েও বলে দিতে পারে যে স্যার এই টাইম স্ট্যাম্পে আমার এই রেজাল্ট এসেছে।
রাইট। চলো নেক্সট কোশ্চেন কি বলছে, নেক্সট কোশ্চেন কি বলছে, একটি গিটারে 3 নম্বর কোশ্চেন, চলো পজ করো, পজ করে আগে ট্রাই করো। একটি গিটারের 1.7 মিটার তরঙ্গ দৈর্ঘ্য সৃষ্টি করে। আচ্ছা, শব্দের বেগ কত বলে দিয়েছে, বলেছে 340 মিটার পার সেকেন্ড। কি চেয়েছে, বলেছে গিটারের কম্পাঙ্ক নির্ণয় করতে হচ্ছে। বলেছে খুব সহজ অঙ্ক, v ইজ ইকুয়ালস টু f ইন্টু ল্যামডা। চলো আজকে কোশ্চেনের কোনো দেখবে কোনো টাফনেস নেই, f ল্যামডা। ওকে, f ল্যামডা। এবার দেখো ভি এর মান কত আমাকে বলো। বলে স্যার ভি এর মান হচ্ছে গিয়ে 1.7 মিটার তরঙ্গ দৈর্ঘ্য সৃষ্টি করেছে, আর এদিক থেকে আমি পেলাম 340। তাহলে 340 ইজ ইকুয়ালস টু এফ এর মান কত, বলবে স্যার 1.7 মাল্টিপ্লাইড বাই ল্যামডা, ল্যামডার মতন বসে গেল। ল্যামডা ইজ ইকুয়ালস টু কত হবে, বলে স্যার ল্যামডা ইজ ইকুয়ালস টু আসবে 340 ডিভাইডেড বাই 1.7। এটা তুললে কত হবে, বলবে স্যার 3400। 3400 দিয়ে আমি যদি কাটি, এক মিনিট, 3400 দিয়ে যদি আমি কাটি তাহলে এটা কত আসবে, বলবে স্যার 200, কত আসবে তাহলে 200 মিটার। কত আসলো ল্যামডা এর মান 200। আচ্ছা সরি, কম্পাঙ্ক চেয়েছে না, কোথায় ভুল হয়ে গেল। আচ্ছা ল্যামডা না, ফ্রিকোয়েন্সি চেয়েছিল। চলো কি বলেছে তাহলে কোশ্চেনটাকে আরেকবার বলে দিচ্ছি, নয়তো এখানে একটু মিস্টেক হয়ে গেল। v ইজ ইকুয়ালস টু এফ ল্যামডা। তাহলে আমাকে কি চেয়েছে, বলবে স্যার কম্পাঙ্ক চেয়েছে, তাহলে ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়ালস টু কত আসবে, বলে স্যার ভি বাই ল্যামডা। ভি এর জায়গায় কত বসবে, ভি এর জায়গায় বসবে 340 ডিভাইডেড বাই ল্যামডা এর মান কত, বলবে স্যার 1.7। পয়েন্ট তুলে দাও 0, 17 দিয়ে কাটলে কত হবে 200। তাহলে এখানে আমার কত আসবে, বলবে স্যার 200 মিটার। কত আসবে, বলবে স্যার 200 মিটার। তাহলে চলো কোথায় গেল কম, আর ইয়ার ফ্রিকোয়েন্সি না, হার্জে হবে। ফ্রিকোয়েন্সির একক কি হয়, হার্জ। ফ্রিকোয়েন্সির একক হবে হার্জ, তাই না? তোমাদের মাথায় আছে, বলবে স্যার তরঙ্গ দৈর্ঘ্যের একক হয় আমাদের মিটার। আমি যদি বলি কম্পাঙ্কের কথা, তাহলে বলবে যে স্যার কম্পাঙ্কের একক হয় হার্জ বা সেকেন্ড ইনভার্স। ওকে চলো নেক্সট কোশ্চেন কি বলছে, বলছে 50 হার্জ আর 60 হার্জ, 50 হার্জ ও 100 হার্জ কম্পাঙ্ক বিশিষ্ট দুটি সুরশলাকা 0.6 সেন্টিমিটার আর 0.36 সেন্টিমিটার তরঙ্গ দৈর্ঘ্য তৈরি করে, এদের বেগের তুলনা করতে বলেছে। আচ্ছা তার মানে বেগের যদি আমি কথা বলি, v1 ফার্স্ট দুটো বেগ আমি নির্ণয় করব, একটা হচ্ছে v1 ইজ ইকুয়ালস টু f1 ল্যামডা 1, হ্যাঁ, আরেকজনের জন্য v2 ইজ ইকুয়ালস টু, বলবে স্যার f2 ল্যামডা 2। ওকে, v1 ইকুয়ালস টু f1 ল্যামডা 1, v2 ইকুয়ালস টু f2 ল্যামডা 2। এবার আমাকে বলো এদের ক্ষেত্রে কি চেয়েছে, বলেছে বেগের তুলনা করতে বলেছে, মানে v1 ডিভাইডেড বাই v2, ওকে, ইজ ইকুয়ালস টু f1 ল্যামডা 1 ডিভাইডেড বাই f2 ল্যামডা 2 ইজ ইকুয়ালস টু f1 এর মান কত, বলবে স্যার 50 মাল্টিপ্লাইড বাই ল্যামডা এর মান কত 0.6 ডিভাইডেড বাই। আচ্ছা একটা জিনিস মাথায় রাখবে, এখানে একটা না ছোট ভুল হয়ে যেতে পারে, কিন্তু এই কোশ্চেনটাতে হবে না, কারণ হচ্ছে গিয়ে উপরেও সেন্টিমিটার আছে নিচেও সেন্টিমিটার আছে, এই কারণের জন্য সমস্যা নেই। কিন্তু নর্মালি একটা অঙ্কে একটা সিস্টেম নিয়ে কাজ করবে, ধরো একটা অঙ্কে যদি সিজিএস সিস্টেম নিয়ে কাজ করো পুরোটাই সিজিএস নিয়ে কাজ করবে, যদি এসআই সিস্টেম নিয়ে কাজ করো তাহলে পুরোটাই এসআই সিস্টেম নিয়ে কাজ করবে। যেমন এই ক্ষেত্রে তুমি দেখো এই কোশ্চেনটার ক্ষেত্রে এটা কিসে দেওয়া হার্জ, বলবে স্যার এসআই সিস্টেমে দেওয়া, এটা কিসে দেওয়া, বলে স্যার সিজিএস সিস্টেমে দেওয়া। এইভাবে না দুটো পার্ট নিয়ে টানা উচিত না। তো আমরা এক্ষেত্রে আমার গেল 50 মাল্টিপ্লাইড বাই 0.6 ডিভাইডেড বাই f2 এর মান কত, বলবে 100 মাল্টিপ্লাইড বাই 0.36। পয়েন্ট তুললে এখান থেকে একটা শূন্য, এখান থেকে আরো একটা শূন্য, তাই না? এখান থেকে পয়েন্ট তুললে কটা শূন্য আসবে, বলে স্যার দুটো শূন্য আসবে, এখান থেকে পয়েন্ট তুললে একটা শূন্য আসবে, ঠিক আছে? আচ্ছা এবার দেখো কত আসছে, বলবে স্যার এরপরে এটাকে কাটুন 50 দিয়ে 2 হয়ে যায়, এটাকে 6 দিয়ে, এটাকে যদি 6 দিয়ে কাটি তাহলে 10 হয়ে যাবে, আর এখান থেকে আসবে 6 6 36, তাহলে কত আসলো 10/12। এখানে আগে লিখে নি 10/12, আরেকবার কাটাকুটি করে নি 5, আর এটা থেকে কাটলে 6, তাহলে কত আসবে 5/6। বেগের তুলনা করেছে, খুব সহজ ব্যাপার। তার মানে আমাকে যদি বলে v1 ইস টু v2 কত হবে বেগের অনুপাত, বলবে স্যার 5:6। বলো আমার এই অ্যান্সারটাও এসে গেছে, আমাকে টাইম স্ট্যাম্প দিয়ে ফটাফট অঙ্ক বলে দাও, ঠিক আছে? আমাকে ফটাফট এটা দেখে আমাকে অ্যান্সার বলে দাও। আই থিঙ্ক তোমাদের জন্য এই জিনিসটা ক্লিয়ার। ওকে চলো নেক্সট কি কোনো কিছু আছে, বলেছে লাস্ট কোশ্চেন মনে হয় এটা আমাদের আজকের। চলো কি বলছে, 2.5 কিলোহার্জ কম্পাঙ্কের একটি শব্দের তরঙ্গ দৈর্ঘ্য এত,
2 কিলোমিটার অতিক্রম করতে কত সময় নেবে? আগে কি বের করতে হবে? আগে এটা থেকে ভেলোসিটি বের করে নাও। v ইজ ইকুয়ালস টু এফ ল্যামডা। ওকে স্যার, v ইজ ইকুয়ালস টু এফ ল্যামডা। বলো এফ এর মান কত? 2.5 কিলোহার্টজ, মানে 2.5 মাল্টিপ্লাইড বাই 10 কি পাওয়ার 3। আচ্ছা, ল্যামডার মান কত বলেছে? 40 সেন্টিমিটার মানে হচ্ছে 0.4 মিটার। 40 সেন্টিমিটার মানে 0.4 মিটার, 0.4 মিটার। ক্লিয়ার? আচ্ছা, এবার বলো কত আসবে? বলেছে 2.5 মাল্টিপ্লাইড বাই 0.4 করলে আমাদের আসে 10। কিন্তু এখানে দেখো পয়েন্ট দুটো রয়েছে, তার মানে কত আসবে? বলে স্যার এখান থেকে আপনি খেয়াল করে দেখুন, এটা 2.5, এদিক থেকে 40 যদি আমরা বসাই তাহলে আমাদের আসবে 0.1। বলো হ্যাঁ কি না? 25 না, 1 আসবে না, ডাইরেক্ট 1 আসবে। তাহলে 1 আসলো, মাল্টিপ্লাইড বাই 25 ইন্টু 4 করলে 100, 100 দুটো পয়েন্ট তুললে 0। আচ্ছা, আর এদিক থেকে কত আসবে? 10 কি পাওয়ার 3। তাহলে ভেলোসিটি কত আসবে? বলে স্যার ভেলোসিটি আসবে 1000 মিটার পার সেকেন্ড। 2.5 মাল্টিপ্লাইড বাই 0.4 করলাম, 25 মাল্টিপ্লাইড বাই 4 করলে 100, দুটো পয়েন্ট আছে তাই জন্য দুটো শূন্যই বাদ চলে যাবে। আচ্ছা, এবার আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে এটা কার মান এসে গেছে? বলে স্যার ভেলোসিটির মান চলে এসেছে। বলেছে কত সময় নেবে 2 কিলোমিটার অতিক্রম করতে? বলে স্যার খুব সহজ, আমাদের s ইজ ইকুয়ালস টু ভিটি ইউজ করতে হবে। যদি তোমাদের এটা নাম মনে থাকে তাহলে এটা ইউজ করো। বেগ সমান সমান সরণ ডিভাইডেড বাই সময়, সরণ ডিভাইডেড বাই সময়। এবার বলো বেগের মান কত বলেছে কোশ্চেনে? বলে স্যার বেগের মান বলে দিয়েছে 1000, এখানে আমি কত ইউজ করব? 1000। আচ্ছা, সরণের মান কত বলে দিয়েছে? বলে 2 কিলোমিটার, 2 কিলোমিটার মানে 2000 মিটার, ডিভাইডেড বাই টাইমের মান কত বলে দিয়েছে? টি। আচ্ছা, তাহলে 1000 দিয়ে কাটলে এটা কত আসবে? 2। তাহলে এদিক থেকে বলো টি এর মান কত আসবে? টি এর মান আসবে 2 সেকেন্ড। টি এর মান কত আসবে? বলবে স্যার 2 সেকেন্ড। তাহলে কত সময় নেবে যাওয়ার জন্য? বলবে স্যার 2 সেকেন্ড টাইম নেবে। আই থিঙ্ক তোমাদের জন্য এই কোশ্চেনটাও ক্লিয়ার এসেছিল তো এটার অ্যান্সার? বলবে হ্যাঁ স্যার, এটার অ্যান্সারও আমাদের চলে এসেছিল। তাহলে আমরা বলবো সেটা হচ্ছে শব্দের প্রতিফলন। প্রতিফলন মানে রিফ্লেকশন অফ সাউন্ড। মনে করো তোমার সামনে একটা কোনো জায়গায় উঁচু পাহাড় রয়েছে, বা তুমি খেয়াল করে দেখবে উঁচু কোনো একটা বাধা রয়েছে, ভাবতে পারো পাঁচিল রয়েছে স্যার। তাহলে আমি যদি কথা বলি তোমাদেরকে এরকম ভাবে, যে আমি মনে করো তোমাদেরকে বললাম, এই যে আমি শুরুতে স্টার্ট করলাম এইভাবে যে বাচ্চা পার্টি, তুমি এখানে বাচ্চা পার্টি বললে দেখবে কিছুটা টাইম পরে আবার রিটার্ন করে আসে। তোমরা এটা হয়তো কখনো বড় যদি ঘরের মধ্যে এরকম ভাবে কথা বলো তাহলে এই জিনিসটা খেয়াল করেছো যে বারবার বারবার একটা আওয়াজ আসে, কিন্তু বারবার বারবার একটা আওয়াজের কথা আমি বলছি না। যদি শব্দকে আমরা একটা জায়গায় পাঠাই তাহলে সেই জায়গাতে ধাক্কা খায়, আর ধাক্কা খেয়ে আবার আমাদের কানে রিটার্ন আসে। তার মানে আমরা কি বলতে পারি যে মনে করো আমাদের এখানে কোনো একটা উঁচু পাহাড় রয়েছে বা যাই থাকুক, তা থেকে আমি যদি এখান থেকে একটা সাউন্ড প্রডিউস করি, আমি যদি এদিক থেকে একটা সাউন্ড প্রডিউস করি, এটা হচ্ছে আমার সোর্স রয়েছে, আর এই সোর্সের থেকে যে সাউন্ড উৎপন্ন হবে সেই সাউন্ড এখানে গিয়ে ধাক্কা খাবে, আর ধাক্কা খাওয়ার পরে এটা আবার রিটার্ন করবে। কিভাবে? এখান থেকে ধাক্কা খাবে, ধাক্কা খেয়ে আবার রিটার্ন করবে। এই যে ধর্ম, এই ধর্মকে বলি প্রতিফলন। তোমরা ক্লাস 8-এ যখন ছিলে তখন এরকম একটা ধর্মের কথা পড়েছিলে, আই থিঙ্ক আলোর প্রতিফলন মনে আছে? তো মাথায় রাখবে আলোর প্রতিফলনে যে যে ধর্মগুলো বৈশিষ্ট্য বহন করছিল বা যেই যে সূত্র মেনে চলছিল, শব্দের প্রতিফলনের ক্ষেত্রেও সেই ধর্মগুলো আমাদের এক্ষেত্রেও মেনে চলে। তো আমি যদি তোমাকে বলি শব্দের প্রতিফলন কাকে বলে, বলবে স্যার যখন শব্দ সামনে একটা কোনো বাধা থাকে, বাধাতে গিয়ে যখন ধাক্কা খায় তখন আমরা দেখি শব্দ আবার সোর্সের দিকে রিটার্ন ব্যাক করে বা কোনো একদিকে চলে যায়। এই ঘটনাকে আমরা কি বলবো? বলবো প্রতিফলন। আমরা শর্টকাটে লিখবো, আমাদের জেনারেলি প্রতিফলনের ডেফিনেশন অতটা ইম্পর্টেন্ট না। তো আমরা এটাকে একটু যদি গুছিয়ে লেখার চেষ্টা করি, কিভাবে লিখবো? যদি কোনো উৎস থেকে, লিখে নেবে তোমরাও খাতায়, যদি কোনো উৎস থেকে শব্দ নির্গত হয়ে, যদি কোনো উৎস থেকে শব্দ নির্গত হয়ে বাধা দ্বারা ফিরে আসে, বাধা দ্বারা অতিক্রান্তের পর, বাধা দ্বারা অতিক্রান্তের পর আবার ফিরে আসে, আবার ফিরে আসে, তবে এই ধর্মকে শব্দের প্রতিফলন বলে। শব্দের প্রতিফলন বলে।
অ্যাজ পার ডেফিনেশন যেমন ভাবে রিফ্লেকশন ছিল, আমরা রিফ্লেকশনের কথাই বললাম, যে যদি কোথাও একটা বড় সামনে মাধ্যম থাকে যেটা দিয়ে ও বাধা পেলো, বাধা পেয়ে ধাক্কা খেলো, ধাক্কা খাওয়ার পরে কি করবে, ও আবার রিটার্ন চলে আসলো, তো ওখানে অতিক্রান্ত লিখতে পারো, বা বাধা দ্বারা ধাক্কা খাওয়ার পর। এবার আমরা যদি আসি যে স্যার শব্দের প্রতিফলনেরও কি এমন সূত্র ছিল যেমন ভাবে আলোর ক্ষেত্রে সূত্র ছিল, আমরা হ্যাঁ তেমনই সূত্র ছিল, এক্স্যাক্টলি না তাই সূত্র ছিল। তোমার যদি মনে থাকে আলোর ক্ষেত্রে কি ফর্মুলা ছিল, তাহলে তুমি বলবে যে স্যার এটা বাধা দ্বারা অতিক্রান্ত ছিল, ফার্স্ট একটা কি যেন ছিল ওদের ওখানে, যে একটা বিভেদ তল থাকবে, আলো আসবে পড়বে চলে যাবে, ঠিক তেমন। আমরা তোমাদের আই থিঙ্ক এই জিনিসগুলো যদি না মাথায় থাকে আমরা একবার রিপিট করে দিচ্ছি। কি ছিল আলোর ক্ষেত্রে? দুটো সূত্র ছিল টোটাল, প্রথম সূত্র আর দ্বিতীয় সূত্র। চলো একদিকে আমরা প্রথম সূত্র লিখবো আর একদিক বরাবর আমরা দ্বিতীয় সূত্র লিখবো। এদিকে আমরা প্রথম সূত্র লিখে নিই, ওকে, আর এদিক বরাবর আমরা দ্বিতীয় সূত্র লিখে নিই, প্রথম সূত্র আর দ্বিতীয় সূত্র। তাহলে চলো ফার্স্ট কি বলবো, ফার্স্ট ল কি বলছে, বলছে যদি কোনো একটা মাধ্যমে আলো এসে আপতিত হয়, যেমন ধরো আমি এখানে ধরলাম এটা হচ্ছে কি আমার তল রয়েছে একটা, আর এই তলে এসে মনে করো আলো আপতিত হতো, তেমন ভাবে এখানে আজকের আমাদের কি পড়ছে, সাউন্ড পড়ছে, তো আমাদের এখানে আজকের এসে কি আপতিত হবে, বলছে সাউন্ড এসে আপতিত হবে। তো মনে করো আমাদের এখানে একটা জায়গায় সাউন্ড এসে আপতিত হলো, ওকে, আমি এভাবে দিলাম, এটাকে এইভাবে কাজ করি, কালার চেঞ্জ করে দিই, এভাবে সাউন্ড এসে আপতিত হলো। এবার এই তলে ধাক্কা খাবে, ধাক্কা খাওয়ার পরে কি হবে, প্রতিফলিত হবে। তো আমি যদি বলি এই যে এখানে যেই পয়েন্টে এসে ধাক্কা খেয়েছে সেই পয়েন্টে যদি একটা পারপেন্ডিকুলার টেনে দিলাম, কি করলাম, এই পয়েন্টে এসে একটা লম্ব টানলাম, তাহলে এটা আমার কি বলো, শুরুতে যেটা ফার্স্ট এদিক বরাবর আসছে, বলবে স্যার এটা হলো আমাদের আপতিত শব্দ, এটা হচ্ছে আপতিত শব্দ। আর আমি যদি এটার কথা বলি তাহলে তুমি কি বলবে, বলে স্যার এটা হলো প্রতিফলিত শব্দ। একটা হলো আমাদের আপতিত শব্দ আর এটা হচ্ছে প্রতিফলিত শব্দ, আর এটা কি, এটা হচ্ছে লম্ব। মাথায় রাখবে এই যে তলটা যেই তলের মধ্যে এসে পড়ছে এই তলটার নাম দেওয়া হয় বিভেদ তল। এই তলের নাম কি দেওয়া হয়, স্যার বিভেদ তল নাম দেয়, আগে আলোতেও তাই নাম দিত না, বিভেদ তল নাম দিত। বিভেদ তল কেন, বলবে স্যার এর পরে আবার হয়তো অন্য কোনো কিছু স্টার্ট হচ্ছে, এই দুটোর মাঝখানে না সেপারেশন তৈরি করে। আর মাথায় রাখবে শব্দের ক্ষেত্রেও না এর ফলে কিছুটা পরিমাণ শোষণ হয়, মানে আমি যদি একটা জায়গায় গিয়ে ধাক্কা খাই, ধাক্কা খাওয়ার পরে আমি যদি যতটা সাউন্ড নিয়ে বলছি রিটার্ন আমার কানে কিন্তু ততটা সাউন্ড আসবে না, কিছুটা পরিমাণ সাউন্ড ওয়েস্ট হয়ে যায়, কেননা ওই যে সামনে যে তলটা থাকে সেই তলটা দ্বারা কিছুটা পরিমাণ আওয়াজ শোষিত হতে পারে। ঠিক আছে, যদি জেনারেলি যদি কোনো স্পঞ্জ জাতীয় সারফেস থাকে, কিংবা যদি কোথাও দেখো যে কার্পেট ছড়িয়ে রেখেছো এমন থাকে, যদি হার্ড সারফেস না থাকে না তাহলে প্রায় ম্যাক্সিমাম সাউন্ডই না অ্যাবজর্ব হয়ে যায়। তো সামনে যদি তুলনামূলক আমরা যদি দেখি যে কোনো একটা নরম সারফেস রয়েছে তাহলে সাধারণত তার দ্বারা বেশিরভাগ সাউন্ডই কি হয়ে যায়, শোষিত হয়ে যায়। কিন্তু যদি কোনো হার্ড সারফেস থাকে তাহলে কি করবে, রিটার্ন করবে, অর্থাৎ প্রতিফলন ভালো হবে, হার্ড সারফেস তুলনামূলক বেটার। আচ্ছা, তাহলে আপতিত শব্দ, প্রতিফলিত শব্দ, আর এই হচ্ছে বিভেদ তল। তাহলে প্রথমটা কি বলে শোনো, বলে এখানে যে বোর্ডের তলটা তোমরা দেখতে পাচ্ছ, বলা হয় যে যদি কোনো শব্দ বিভেদ তলের ওপর এভাবে আপতিত হয় আর এদিক থেকে কি হয়ে গেল, প্রতিফলিত হয়ে গেল, আর এই যে লম্ব দেখতে পাচ্ছ না, লম্ব, এরা তিনজন একই তলে অবস্থান করে, তাহলে কাকে কাকে বলছে একই তলে অবস্থান করে, আপতিত তরঙ্গ, এখানে আমরা কি হিসেবে বলবো, তরঙ্গ হিসেবে বলবো, শব্দ কেননা তরঙ্গ, রশ্মি বলবে না কিন্তু, রশ্মি আলোর ক্ষেত্রে হয়। আপতিত তরঙ্গ, কমা প্রতিফলিত তরঙ্গ, তরঙ্গ ও লম্ব সর্বদা একই তলে অবস্থান করে, সর্বদা একই তলে অবস্থান করে। ওকে, এটা হচ্ছে প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র কি বলে, এই যে এক্ষেত্রে দেখতে পাচ্ছেন এই ডায়াগ্রামটা, এখানে আমি তো কপি পেস্ট করে বসিয়ে দেবো, তোমাদের হয়তো আরেকবার আঁকতে হতে পারে বা একবার ডায়াগ্রাম আঁকো, কোনো সমস্যা নেই। এই যে এটাকে এখানে নিয়ে আসলাম, একটু ডট ডট বানিয়ে দিই, দেখতে ভালো লাগছে না ডটগুলো, আর 2-4টে ডট বাড়িয়ে দিই। এই যে এখানে দেখতে পাচ্ছ আপতিত শব্দ আর প্রতিফলিত শব্দ, এদের মধ্যে যে কোণ তৈরি করছে না, এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার অ্যাঙ্গেল আই, আর এটার নাম দিলাম আমি অ্যাঙ্গেল আর। আপতিতকে না আসলে ইংলিশে বলা ইনসিডেন্ট, তো এখানে ইনসিডেন্ট ওয়েভ যে কোণ তৈরি করছে তার নাম দেওয়া হচ্ছে আই, আর প্রতিফলনের ফলে যে ওয়েভটা তোমরা দেখতে পাচ্ছ এটাকে আমরা বলি প্রতিফলিত তরঙ্গ, এটাকে আমরা নাম দিচ্ছি আর। তো আপতিত তরঙ্গ লম্বের সাথে যতটা কোণ তৈরি করছে আর প্রতিফলিত তরঙ্গ লম্বের সাথে যতটা কোণ তৈরি করছে, এই কোণ দ্বয়ের মান কি হয়, সেম হয়। তাহলে কোণ দুটো সেম হচ্ছে বলে আই আর আর সেম হচ্ছে। তাহলে দ্বিতীয় সূত্র কি বলে, দ্বিতীয় সূত্র বলে আপতিত তরঙ্গ
আপতিত তরঙ্গ ও প্রতিফলিত তরঙ্গ, আপতিত তরঙ্গ ও প্রতিফলিত তরঙ্গ লম্বের সাথে সর্বদা একই কোণে থাকে, একই কোণে অবস্থান করে, একই কোণে অবস্থান করে। ওকে, চলো নেক্সট যাই এবার। আচ্ছা, আই থিঙ্ক বুঝে গেলে শব্দের প্রতিফলন কি আর প্রতিফলনের ফর্মুলা কি। এবার আমাদের প্রতিফলনের যদি বলে ব্যবহারিক প্রয়োগ কি হবে, আমি তোমাদেরকে বলতে পারি। শোনো, বইতে এই জিনিসগুলোকে না একটু অন্যভাবে লেখা রয়েছে, যার ফলে বুঝতে তোমাদের অসুবিধা হয়, কমপ্লিকেটেড মনে হয়। তো আমরা না একটু সহজভাবে বোঝার চেষ্টা করি। শোনো, যদি আমি মনে করো একটা জায়গায় এরকম, ভালোভাবে ভাববে, আমাকে কমেন্টে জানাবে যে তোমরা এটা বুঝতে পেরেছো কিনা আমি যেটা বলতে চাইছি। আলোর ক্ষেত্রে যেমন হয় না যে দর্পণ থাকে, অবতল দর্পণ, তোমরা পরে ফিউচারে পড়বে, কিন্তু আমি মনে করো আপাতত সহজভাবে ভাবো, আমি মনে করো এরকম ভাবে কোনো জিনিসকে বাঁকিয়ে দিয়েছে, হ্যাঁ একটা বাঁকিয়ে দিলাম। এবার ভাবো তো যে তরঙ্গটা আসবে তলের ওপর কিভাবে আসবে, বুঝতে, তরঙ্গটা তলের ওপর এভাবে আসবে। আচ্ছা, এবার এটা হচ্ছে আমি এখানে লাইন টানলাম। এবার আমাকে বলো এই তরঙ্গটা যখন রিটার্ন করবে তখন এদিক থেকে এভাবে রিটার্ন করবে না, এবার এই পয়েন্টে যাবে আলো। এবার বলো এদিক থেকে কি হবে, স্যার সাউন্ড এভাবে আবার ওয়েভ আসলো, যখন মিট করবে এখানে মিট হবে না। তাহলে ভাবো অনেক জায়গা থেকে সাউন্ড আসছে, ওকে, অনেক জায়গা থেকে সাউন্ড আসছে। যদি আমি এরকম একটা তল তৈরি করি তাহলে কি হচ্ছে, সব একটা পয়েন্টে গিয়ে মিলিত হচ্ছে। তার মানে আমি যদি একটা তলকে কার্ভ করে দিই, একটু তোমরা এই জিনিসটা কি খেয়াল করেছো, মানুষ মাঝে মাঝে মনে করো তুমি যখন কথা শুনতে চাইছো কারো, তখন তুমি কেমন করো, এরকম ভাবে অনেক সময় না, এরকম করো, ভালোভাবে শোনো কি করে, এরকম ভাবে না, এরকম ভাবে কানের সামনে হাত রাখে, হাতের স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি এরকম ভাবে বাঁকানো হয়। কেন বাঁকানো হয়, এটা না অনেকটা অবতল আকৃতি নেয়। আর যে কোনো অবতল আকৃতি না যে কোনো জিনিসকে না একই জায়গায় ফোকাস করতে পারে। যেমন ভাবে দেখেছো এখানে অবতল আকৃতি একটা ক্রিয়েট করেছি, এই অবতল আকৃতিটা এই পয়েন্টে না, এই পয়েন্টের ক্ষেত্রে দেখো এই পয়েন্টে কি করছে, ফোকাস করাচ্ছে, এই পয়েন্টে ফোকাস করাচ্ছে। তাহলে যা সাউন্ড আসবে যেদিক থেকে যা সাউন্ড আসবে, এদিক থেকে সাউন্ড আসতে পারে, এদিক থেকে সাউন্ড আসতে পারে, যা সাউন্ড আসবে সব কি হবে, বলে স্যার এই পয়েন্টে ফোকাস হবে। কি বলবে স্যার, যা সাউন্ড আসবে সব কি করবে, সব এই পয়েন্টে এসে ফোকাস করবে। বোঝা গেল, বলছে যা সাউন্ড আছে সব এই পয়েন্টে এসে ফোকাস করবে। তার মানে আমরা ওই পয়েন্টের সাউন্ডটাকে ভালোভাবে শুনতে পাবো না। এবার ভালোভাবে শোনো, আমি মনে করো সিনেমা হলে গেছি, সিনেমা হলে চারিদিক থেকে সাউন্ড দিয়ে করবে, তাই না, সাউন্ড ধরে এখানে একটা বক্স লাগানো, একটা বক্স লাগানো চারিদিক থেকে। এবার উপরে যদি উপরে যে সাউন্ড যে ছাউনিটা থাকে যেটা দিয়ে আমরা সিনেমা হলে বসি, সেই ছাউনিটা যদি প্লেন না করে যদি এমন অবতল করে তাহলে সুবিধা আছে না, বেশ সব সাউন্ড তাহলে এক জায়গায় গিয়ে ঠিকঠাক ভাবে প্রপারলি ফোকাস করতে পারবে, সবকিছু নিচে ঠিকঠাক জায়গায় এসে পড়বে। বলবে হ্যাঁ স্যার এটা তো আপনি ঠিক বলেছেন। তাহলে আমরা কি করব, আমরা যখন সাউন্ড জিনিস বানাবো বা সাউন্ড হল বানাবো, তখন আমরা কি করব, সাউন্ড হলের যে উপরে যে ছাউনিটা রয়েছে না, সেই ছাউনিটাকে কি করব, ছাউনিটাকে শান্ত অবতল আকৃতি করব। তাহলে কি হবে, ফোকাস হবে। তো প্রতিফলনের ফলে মানে ধরো আমি একটা কথা বলছি, আমি মনে করো আমি আবার ওই সেই এক্সাম্পল সেম দেবো, যে বললাম বাচ্চা বাটি, মনে করো সিনেমা চলছে, বাচ্চা বাটি সিনেমা চলছে। বাচ্চা বাটি যখন সিনেমা চলবে তখন আমি কি করবো, এই যে সাউন্ড আমি বলছি বাচ্চা বাটি, ওটা কি করবে, ওখানে গিয়ে ধাক্কা খেলো, ধাক্কা খেয়ে অবতল যেই পাবে, অবতল পাওয়া মানে কি সব কিছু এক জায়গায় গিয়ে মানে এক জায়গায় গিয়ে জমা হতে পারবে, প্রতিফলন হবে, বারবার এখানে ধাক্কা খাবে, ওখানে ধাক্কা খাবে, ওখানে ধাক্কা খাবে। কিন্তু যদি অবতল করে দিই তাহলে জেনারেলি একটা জায়গায় বেশি ফোকাস হয়। তাহলে এর এক্সাম্পলের মধ্যে সব ফার্স্ট কি পড়বে, মানে সিনেমা হলে, যদি আমরা সিনেমা হলের কথা বলি, সিনেমা হলে অবতল ছাউনি, সিনেমা হলের অবতল ছাউনি। আচ্ছা, নেক্সট আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি আর কি হবে, বলবে স্যার আপনি স্টেথোস্কোপের নাম তো শুনেছেন, স্টেথোস্কোপে দুটো কানে কানে এরকম ভাবে দেখবে দুই দিক থেকে দুটো ডান্টি ঝোলানো থাকে, যে দুটো কানে দেওয়া হয় রাবারের ইয়ে থাকে, আর এদিক থেকে একটা ডায়াফ্রাম বা পদ্মা মতন থাকে। আর ওই পদ্মার আকৃতিটাও না দেখবে অবতল থাকে, যার ফলে কি হবে, তুমি মনে করো আমি হার্টে এরকম ভাবে না টাচ করলাম, সাউন্ড কি হবে, ওখানে গিয়ে ধাক্কা দেবে, কোথায় গিয়ে ধাক্কা দেবে, স্টেথোস্কোপের পদ্মায়। এবার ওর আকৃতি কেমন করে দিচ্ছে, ওর আকৃতি করে দিচ্ছে এরকম অবতল। এবার এই হচ্ছে আমার স্টেথোস্কোপ, ওকে, এই হচ্ছে আমার স্টেথোস্কোপ, এই হচ্ছে অবতল আকৃতি করে দিলাম, আর এই হচ্ছে আমার স্টেথোস্কোপ। এবার ভাবো এখানে যা সাউন্ড এসে পড়বে সব কোথায় গিয়ে ফোকাস হবে, বলবে স্যার একটা জায়গায় গিয়ে ফোকাস হবে, আর সেই ফোকাসে কি হবে, এই তারের মধ্যে থেকে তারপরে চলে যাবে না, বলবে হ্যাঁ স্যার তাই তো হবে। তার মানে আমরা আই থিঙ্ক এর সাহায্যে এটা বুঝতে তো পারলাম যে
যদি আমরা খেয়াল করি যে সিনেমার পর্দা কিংবা স্টেথোস্কোপ তার প্রত্যেকটার ক্ষেত্রে একটা অবতল ছাউনির মতন পার্ট থাকে। এই যে অবতল ছাউনির মতন পার্টটা থাকে, এটা একটা জায়গায় সাউন্ডগুলোকে কি করে, জমা করতে সাহায্য করে। আর যেহেতু সাউন্ডগুলো একটা জায়গায় গিয়ে জমা হয়, তার মানে আমাদের কানের মধ্যে সেই সাউন্ডটা চলে আসে। তাহলে কোথায় আর ইউজ করা হয়, বলবে স্যার স্টেথোস্কোপে ইউজ করা হয়, স্টেথোস্কোপে ইউজ করা হয়। ওকে, আচ্ছা। আর মাথায় রাখবে এই যে প্রতিফলন ধর্ম ব্যবহার করে না শব্দের বেগও নির্ণয় করা যায়। আমরা একটু পরে সেটা নিয়ে আলোচনা করব, কিভাবে শব্দের বেগ নির্ণয় করা যায় সেটা নিয়ে এবার আলোচনা করব। শব্দের বেগ তোমাদের মনে আছে আগের লেকচার থেকে? কমেন্টে জানিয়ে দাও তো আমাকে আগের লেকচারের কোশ্চেন। বলতো শব্দের বেগ বায়ু মাধ্যমে কত, বলে ফেলো। বায়ু মাধ্যমে কত ছিল, কত করিয়েছিলাম? স্যার আপনি মোটামুটি 334 মিটার পার সেকেন্ড করিয়েছিলেন, বলেছেন 340 লিখলেও সমস্যা নেই। হ্যাঁ, ডিপেন্ড করে যে কেমন মিডিয়াম আছে বায়ুর মধ্যেও, তার উপর ডিপেন্ড করে। তবে তোমরা জেনারেলি 332 থেকে 340 মধ্যে রেঞ্জ দেবে। ওকে, চলো নেক্সট। নেক্সট কি বলছে, প্রতিধ্বনি বা ইকো। মনে করো আমি একটা রুমের মধ্যে না কথা বলছি, বললে ওই যে সাউন্ডটা গেল, ওই সাউন্ডটা আবার কিছুটা টাইম পর ব্যাক করে না, তার মানে কার জন্য ব্যাক করলো? মানে এটা তো তার মানে প্রতিফলনেরই ফেনোমেনা। হ্যাঁ, প্রতিফলনেরই ফেনোমেনা। যখন কোনো একটা জিনিস ধাক্কা খায় কোনো একটা জায়গায় গিয়ে গিয়ে আবার আমাদের কানে আসে, সেই জিনিসটাকে আমরা বলি প্রতিফলন। তার মানে প্রতিফলন, প্রতিফলনের দ্বারা উৎপন্ন একটা ফেনোমেনার নাম কি? প্রতিধ্বনি। কার দ্বারা তৈরি হচ্ছে? প্রতিফলনের দ্বারা। প্রতিফলনের দ্বারা প্রতিধ্বনি তৈরি হয়। এবার বারবার মাল্টিপল যদি প্রতিধ্বনি তৈরি হয়, বারবার মাল্টিপল যদি প্রতিধ্বনি তৈরি হয়, মানে বারবার বারবার একটা জায়গায় এই দেওয়ালে ধাক্কা খাচ্ছে, ওই দেওয়ালে ধাক্কা খাচ্ছে, আবার এই দেওয়ালে ধাক্কা খাচ্ছে, খেয়ে খেয়ে বারবার বারবার মনে করো কানের মধ্যে আসে, তার মানে এটাকে কি বলা হয়? তখন ইকো বলা হয়। ইকো মানে একই জিনিস বারবার বারবার করে রিপিট হচ্ছে, তাকে বলা হয় ইকো বা প্রতিধ্বনি। তাহলে প্রতিধ্বনি কার উদাহরণ? বলবে স্যার প্রতিফলনের, প্রতিফলনের একটি, প্রতিফলনের একটি উদাহরণ হলো হলো প্রতিধ্বনি। প্রতিফলনের একটা উদাহরণ কি? প্রতিধ্বনি। তার মানে কি হয়, মনে করো আমি এখান থেকে, এখানে আমার সোর্স রয়েছে, সোর্স মানে যে সাউন্ডটা তৈরি করে, তোমাদের ভাষায় শনক, শনক যে সাউন্ড তৈরি করছে। এবার এই শনকের মধ্যে থেকে মনে করো এই যে সাউন্ড এভাবে নির্গত হলো। ওকে, সাউন্ড নির্গত হয়ে প্রথমে এখানে একটা ওয়াল পেলো, এখানে একটা ওয়াল পেলো, মনে করো আমি পরপর ওয়ালগুলো এঁকে নিয়ে দাঁড়াও। এই একটা ওয়াল পেলো, এই ওয়ালে একবার ধাক্কা খেলো, খাওয়ার পরে মনে করো এখানে একটা ওয়াল রেখেছি, সেই ওয়ালে গিয়ে ধাক্কা খেলো, আবার এখানে গিয়ে ধাক্কা খেলো। দাঁড়াও আমি এই দুটোকে আগে ধাক্কা দিয়ে নিই। এখানে ধাক্কা খেয়েছে, খাওয়ার পরে কি হলো, এই জায়গা থেকে এখানে গিয়ে ধাক্কা খেলো, তারপরে আবার কি হলো, আবার এই জায়গা থেকে এভাবে এখানে গিয়ে ধাক্কা খেলো। বারবার বারবার রিপিটেড টাইম মনে করো এভাবে ধাক্কা খাচ্ছে। ঠিক আছে, এভাবে এভাবে ধাক্কা খাচ্ছে, তার মানে বারবার বারবার কি তৈরি হচ্ছে? বারবার ধাক্কা খাওয়া মানে বলেছে বারবার বারবার প্রতিধ্বনি তৈরি হচ্ছে। তাহলে প্রতিফলন, বারবার রিপিটেড টাইম যদি প্রতিফলন হয়, তাহলে যেই ফেনোমেনাটা তৈরি হয় তাকে আমরা বলি প্রতিধ্বনি। তাহলে প্রতিধ্বনি আসলে প্রতিফলনেরই একটা অংশ বিশেষ, রাইট? হ্যাঁ, এবার চলো নেক্সট কি বলছে, প্রতিধ্বনি সৃষ্টি হওয়ার কারণ। আমরা বললাম যে প্রতিধ্বনি সৃষ্টি হওয়ার জন্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কন্ডিশন হলো সামনে এই যে রুম যেটা থাকবে, সেই রুমে না বেশি পরিমাণে আসবাবপত্র থাকলে হবে না। তাহলে কি হবে? তাহলে জেনারেলি সাউন্ড অ্যাবজর্ব হয়ে যাবে। তাহলে আমি কি বললাম, এক নম্বর সত্য হওয়ার জন্য বেশি আসবাবপত্র অর্থাৎ ফার্নিচার থাকলে হবে না, পত্র থাকবে না। দুই নম্বর, কোন রকম রুমে যেন না শব্দ শোষক না থাকে, কেননা যদি কোনো শব্দ শোষক থাকে তাহলে সেটা কি করবে, শব্দকে শুষে নেবে। যেমন আমি বললাম না যে কোনো নরম জিনিস জেনারেলি সেটা পর্দা হতে পারে, বেশি যদি পর্দা থাকে পর্দা হতে পারে, কিংবা আমরা যদি ভাবি যে মেঝেতে কার্পেট বিছিয়ে দিলাম, তাও কি করবে, তারা তারা প্রতিধ্বনি তৈরি করতে বাধা দেবে, কেননা তাহলে শব্দ তৈরি হবে। তাহলে শব্দ শোষক, শব্দ শোষক যেগুলো থাকবে, লাইক লাইক কার্পেট, কার্পেট, তারপর মনে করো নরম স্পঞ্জ, স্পঞ্জ, পর্দা প্রভৃতি থাকলে প্রতিধ্বনি উৎপন্ন হবে না। প্রভৃতি থাকলে প্রতিধ্বনি উৎপন্ন হবে না। ওকে, 3 নম্বর,
তাহলে আমাদের কি করতে হবে, হার্ড ম্যাটেরিয়াল ইউজ করতে হবে যাতে ডাইরেক্ট কি রিফ্লেকশনটা আমাদের বেশি ভালোভাবে আসে। এরপর কি স্যার, এরপর হলো প্রতিধ্বনিতে আমরা আমরা আর কিভাবে প্রতিধ্বনি তৈরি করতে পারি। মনে করো আমি যদি এখন এমন ভাবি যে আমার এই যে রুম রয়েছে না, এই রুমের মধ্যে আমার যে ওয়ালগুলো থাকবে সেই ওয়ালগুলোর মধ্যে না ডিস্টেন্স অনেক বেশি থাকবে, তার ফলেও না প্রতিধ্বনি ভালো উৎপন্ন হয়। এবার প্রশ্ন হলো স্যার কেন উৎপন্ন হয়, তার এর পরের স্লাইডে সেটা দেখবো। কি বললাম, তার মানে রুম যেটা রয়েছে তার দূরত্ব অনেক বেশি হতে হবে, হলে বেশি বেটার হবে। তার মানে কি বললাম, যে যদি আমি রুমে প্রতিধ্বনি তৈরি করতে চাই, রুমের বা যে যার মধ্যে যার গায়ে গিয়ে বাধা পাচ্ছে বা বাধার দূরত্ব অনেক বেশি হবে। ওকে, তা এগুলো হচ্ছে কি আমাদের প্রতিধ্বনি সৃষ্টি হওয়ার কারণ। এবার ওই সেই প্রশ্নটা যে স্যার কেন বাধার দূরত্ব বেশি হতে হবে, আর তার আচ্ছা প্রতিধ্বনি ব্যবহারিক প্রয়োগের মধ্যে আমরা জেনারেলি এই যে জিনিসগুলোকে আমরা একটু আগে আলোচনা করছিলাম সেই প্রত্যেকটা জিনিসই পড়ে, যে স্টেথোস্কোপের মাধ্যমে বা বিভিন্ন জিনিসগুলোকে এক জায়গায় নিয়ে আসা বা এইগুলোর ক্ষেত্রেও আমরা প্রতিধ্বনির ব্যবহার করতে পারি। ঠিক আছে, এটা আমি তোমাদেরকে অ্যাজ এ এইচডাব্লিউ দিয়ে দিচ্ছি, তোমরা এটাকে খুব সুন্দরভাবে বাড়ি থেকে লিখে নেবে। ঠিক আছে, এইচডাব্লিউ দিয়ে দিচ্ছি যে প্রতিধ্বনি কি কি ক্ষেত্রে ব্যবহার করা যায়। আরো ব্যবহারিক প্রয়োগ আমি তোমাদেরকে বলবো নেক্সট ক্লাসে কি কি, যেমন ধরো তোমাদের এই যে প্রতিধ্বনির সাহায্যে না, এই যে মানে প্রতিফলন ফেনোমেনার সাহায্যে কোনো শব্দের বেগ কিভাবে ফাইন্ড করা হয়, কেননা এই যে ওই জিনিসগুলো তোমাদের ডিরাইভ করে দেখাতে হবে। তারপরে যেমন ধরো আমরা এরোপ্লেন মনে করো কতটা উচ্চতায় রয়েছে সেই উচ্চতা ফাইন করা পসিবল হয়, সমুদ্রে কত গভীরতায় কোনো জিনিস রয়েছে সেটাকে ফাইন করা পসিবল হয়, সেই জিনিসগুলোকে ফাইন করা পসিবল হয়। ঠিক আছে, তুমি চাইলে আমরা সেই জিনিসগুলোকে আমরা পরের দিন দেখে নেবো। আমি কি আপাতত এইচডাব্লিউ দেবো নাকি অ্যাপ্লিকেশনগুলো আজকে লিখে দিই, হ্যাঁ পরের ক্লাসে আরেকবার ইয়ে করে দেবো। অ্যাপ্লিকেশনগুলো কি কি তোমরা বাড়ি থেকে একবার দেখে আসতে পারো, আমরা পরের দিন এটার ডেরিভেশন নিয়ে নেবো। ফার্স্ট কি, সমুদ্রের গভীরতা নির্ণয়ের জন্য, সমুদ্রের গভীরতা নির্ণয়ের জন্য গভীরতা নির্ণয়। নেক্সট কি আছে, নেক্সট হলো এটা খুবই এরপরটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এরোপ্লেনের উচ্চতা নির্ণয়। এরোপ্লেনের উচ্চতা নির্ণয়। আর লাস্ট 3 নম্বর কি হয়, শব্দের বেগ নির্ণয়। 3 নম্বর হলো শব্দের বেগ নির্ণয়। ওকে, এই তিনটে ক্ষেত্রে আমাদের কাজে লাগে, বুঝে গেল? ওকে, তো আমাদের এইচডাব্লিউ তে কিন্তু আমি এটা দিচ্ছি না, তুমি ডেরিভেশন গুলো প্রমাণ করে আনো, আমি করিয়ে দেবো। তোমার কাজ হচ্ছে কি এগুলোকে একটু উপর থেকে দেখে এসো, ঠিক আছে, তাহলেই হবে। বা আগের ক্লাসগুলো রিপিট করে আসো, আমি তো আজকেই একবারে ডাইরেক্ট 2টো লেকচার এগুলো পরপর আপলোড করে যাচ্ছি, ঠিক আছে, কিন্তু তোমরা এই জিনিসগুলোকে দেখে নেবে। এরপরে আছে শব্দ নিবন্ধ। এবার আমার একটা কথা শোনো, তোমাদের মধ্যে অনেক বাচ্চা রয়েছে যারা আমার কথাগুলোকে 2x এ দেখছে। এবার আমি যদি এগুলো বলা স্টার্ট করি যে শব্দের প্রতিফলন কাকে বলে, যদি কোনো একটা মাধ্যমের মধ্যে থেকে, দেখো আমি নিজেই না অলরেডি এখন 2x এ বলা স্টার্ট করে দিয়েছিলাম, কিন্তু তুমি যদি এটাকে 2x এ শুনতে পাচ্ছ মোটামুটি, তারপরেও তুমি মনে করো 2x এ দিলে হয়তো তুমি তাও বুঝে যাচ্ছ, কিন্তু যদি তুমি এটাকে 4x এ মনে করো দিয়ে দিলে, তারপরে তুমি আর বুঝতে পারো আওয়াজগুলোকে মনে করো 100x এ দিয়ে দিলে, তাহলে কি কথা বোঝা যায়? বলে না স্যার কথা বোঝা যায় না। কেন কথা বোঝা যায় না? কেননা আমাদের একটা শব্দ শোনার পরে একটা মিনিমাম গ্যাপ দরকার, আর সেই মিনিমাম গ্যাপের আগে না পরের শব্দটা শোনা যায় না। মানে মনে করো আমি তোমাকে এখন বলছি হ্যালো, এই হ্যালো একটা ওয়ার্ড গেল, তারপরে আমি বললাম বাচ্চা, বলে স্যার দ্বিতীয় ওয়ার্ড গেল, 3 নম্বর পার্টি, 3 নম্বর একটা ওয়ার্ড গেল। এবার আমি যদি তোমাকে বলি এই তিনটেই, আমি যদি তোমাকে একটু গ্যাপ না দেবো না হ্যালো বাচ্চাটি, তুমি কিন্তু বুঝতে পারবে না। কেন বুঝতে পারবে না? বলবে স্যার একটা শব্দ আরেকটা শব্দ আর আরেকটা শব্দের মধ্যে একটা মিনিমাম গ্যাপ থাকা দরকার। এই যে মিনিমাম গ্যাপ, এটাকে বলা হয় শব্দ নিবন্ধ। তাহলে শব্দ নিবন্ধ কাকে বলে? প্রতিটি লেখো ডেফিনেশন লিখে নাও। প্রতিটি শব্দ আমার সাথে সাথে লিখে নাও, প্রতিটি শব্দ শোনার ক্ষেত্রে, প্রতিটি শব্দ শোনার ক্ষেত্রে কানকে মিনিমাম কিছু, মিনিমাম মানে বাংলায় ন্যূনতম, মিনিমাম কিছু সময় দিতে হয়।
তাকে শব্দ নিবন্ধ বলে, তাকে শব্দ নিবন্ধ বলে। এবার শোনো কেন হয় এটা। আমাদের কান তো একটা অর্গান না, যেমন চোখও একটা আমাদের বডির মধ্যে একটা অর্গান, তেমন ভাবে কান হলো একটা অর্গান। এবার তুমি ভাবে একটা অর্গানের ক্ষেত্রে না একটা মিনিমাম টাইম রিকোয়ারমেন্ট দরকার পড়ে। একটা শব্দ আসলো ওর কানে, তো ওটা শুনলো, ওটা না 1/10 সেকেন্ড স্থায়ী থাকে। মানে তোমাকে আমি মনে করো হ্যালো বললাম, আমি মনে করো এক্সাম্পল দিয়ে বলছি তোমাকে, মনে করো আমি বললাম হ্যালো, আমার সাথে সাথে বলো হ্যালো, চিল্লিও না, হ্যাঁ বাড়িতে আবার বকবে তাহলে, বলে স্যার চিল্লাচ্ছি কেন, হ্যালো হ্যালো করছে কেন, হ্যালো মনে করো বললো। এটার জন্য 1/10 সেকেন্ড, 1/10 সেকেন্ড এই যে টাইমটা, এই টাইমটা না আমাদের কানের মধ্যে থাকে। এবার এই 1/10 সেকেন্ডের মধ্যে কিন্তু সময়টা খুবই কম, 0.1 সেকেন্ড মাত্র, মানে 1 সেকেন্ডে 10/1 তুমি যদি এর মধ্যে আরেকটা ওয়ার্ড মাঝখান থেকে বলে দাও না, তাহলে আর বাচ্চা বুঝতে পারবে না, মানে তাহলে আর কান বুঝতে পারবে না। কেন? কারণ এই যে হ্যালো বললাম এর মাঝখানে একটা টাইম গ্যাপ দরকার, যার পরে আমাদের কি করতে হবে, নেক্সট আওয়াজটা বলতে হবে। সেটা কি বলবে, স্যার বাচ্চা, ওকে হয়ে গেল বাচ্চা। এরপরে আবার কতটা ওই এই যে আওয়াজটা, বাচ্চা আওয়াজটা কত সময় আমাদের কানের মধ্যে মিনিমাম থাকবে, বলছে 1/10 সেকেন্ড আরো থাকবে। এবার তুমি যদি এই 1/10 সেকেন্ডের মধ্যে আরেকটা ওয়ার্ড বলে দাও তাহলে শুনতে পাবে না, তাহলে তখন কি করতে হবে, আবার তারপর আমরা 1/10 সেকেন্ডের গ্যাপে বাচ্চা পার্টি বলতে হবে, তাই না? এটাও আবার 1/10 সেকেন্ড থাকবে। এই যে 1/10 সেকেন্ড, এই যে এই গ্যাপটা, যেটাতে আমি একটা আওয়াজ বলার পরে সেটা আমার কানের মধ্যে থাকছে, সেটাকে বলা হয় শব্দ নিবন্ধ। তার মানে আমরা যে কোনো যদি একটা কথা বলি, সেই কথাটা আমাদের কানের মধ্যে বা সেই শব্দটা আমাদের কানের মধ্যে কিছুটা সময়ের জন্য ক্ষণস্থায়ী থাকে। কি বললাম? ক্ষণস্থায়ী থাকে, স্থায়ীভাবে থেকে যায়। এটাকে আমরা কি বলি, বলবে স্যার এটাকে আমরা বলি শব্দ নিবন্ধ। আই থিঙ্ক তোমরা শব্দ নিবন্ধ কি বুঝতে পারবে, খুব সহজ ব্যাপার। বলবে স্যার এই যে আপনি বললেন এখন জন্য, তুমি একটা কাজ করো, আমি 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 তোমাকে শব্দ নিবন্ধ বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ বাচ্চা বাটি, আমি এই যে এটা বললাম না, এটাকে তুমি যদি বুঝতেও পারো, হ্যাঁ বাচ্চা বাটি, এটা যদি তুমি বুঝতে পারো, এটাকে আবার 2x দাও, দেখো আর বুঝতে পারবে না। কেন বুঝতে পারবে না? কারণ এই যে শব্দগুলোর মধ্যে যে একটা মিনিমাম গ্যাপ দরকার, কারণ আমাদের কানের মধ্যে 1/10 সেকেন্ড পর্যন্ত স্থায়ী হবে, সেই 1/10 সেকেন্ডের স্থায়িত্বটা ওকে দিতে হবে, না দিলেও পরের ওয়ার্ডটা ও মেনে নিতে পারে না। একে বলা হয় শব্দ নিবন্ধ। আর আমাদের জানতে হবে প্রতিধ্বনি কতটা দূরে থাকলে আমাদের ভালোভাবে কানে এসে পৌঁছাবে। চলো স্টার্ট করা যাক টোটাল জোশের সাথে, যে প্রতিধ্বনির আমরা ব্যবহারিক প্রয়োগ কি কি পাই। 1 নম্বর ব্যবহারিক প্রয়োগের মধ্যে তোমরা লিখবে, ফার্স্ট 1 নম্বর ব্যবহারিক প্রয়োগের মধ্যে লিখবে, লেখো 1 নম্বর ব্যবহারিক প্রয়োগের মধ্যে লিখবে, 1 মিনিট পেনের একটু সাইজটা চেঞ্জ করে নি। হ্যাঁ, 1 নম্বর ব্যবহারিক প্রয়োগের মধ্যে লিখবে এরোপ্লেনের উচ্চতা নির্ণয়, এরোপ্লেনের উচ্চতা নির্ণয়। দ্বিতীয় নম্বর লিখবে সমুদ্রের গভীরতা নির্ণয়। এটা তোমাদের জন্য ছাড়বো, প্রায় সেম টাইপের, একটা আমি করিয়ে দেবো, একটা তুমি করবে। সমুদ্রের গভীরতা নির্ণয়। আর একটা বাচ্চা জিনিস রয়েছে, সেটা হচ্ছে শব্দের বেগ নির্ণয়। 3 নম্বর কি, শব্দের বেগ নির্ণয়। ওকে, টোটাল এই 3টে জিনিস আমাদেরকে পড়তে হবে আজকে। তার আগে আগের দিন যেখানে আমরা শব্দ নিবন্ধ কমপ্লিট করেছিলাম, সেই শব্দ নিবন্ধ সম্পর্কে একটু আলোচনা করে নিই। কোথায় গিয়ে কমপ্লিট করেছিলাম? আমরা বলেছিলাম যে 1/10 সেকেন্ড টাইম দরকার পড়ে একটা শব্দের পরে আরেকটা শব্দ কানে নেওয়ার। যাদের এটা হয়নি তারা দয়া করে আগের লেকচারটাকে দেখেই তাহলে কিন্তু এই লেকচারটা দেখবে, নয়তো কিছু কিন্তু বুঝে উঠতে পারবে না। ওকে, তো মাথায় থাকবে আগের লেকচারটা দেখে নাও, লেকচার নাম্বার 6, তারপরে লেকচার নাম্বার 7-এ তোমরা জাম্প করবে। চলো আমরা শব্দ নিবন্ধের যে অ্যাপ্লিকেশন রয়েছে সেই অ্যাপ্লিকেশনটা আলোচনা করি। আগের বার একটা দাড়িহীন মানুষ চলে এসেছিল, আবার একটা দাড়ি যুক্ত মানুষকে এবার তোমরা দেখতে পাচ্ছ। তো চলো কি ছিল ওখানে, আমরা বলেছিলাম শব্দ নিবন্ধের ক্ষেত্রে যদি কোথাও একটা বাধা থাকে, এই বাধাটা এই সোর্সের থেকে একটা নির্দিষ্ট দূরত্বে থাকতে হবে, যার ফলে আমাদের আওয়াজটা পাই। আমরা আগের দিন যখন শব্দ নিবন্ধ বলেছিলাম লাস্ট নম্বর বৈশিষ্ট্যে যে অনেকটা দূরত্বে থাকবে। কত দূরত্বে থাকবে? প্রায় কতটা দূরত্বে থাকবে সেটাই তো আমাদের নির্ণয় করতে হবে। চলো স্টার্ট করি। হ্যাঁ, কতটা দূরত্ব আমি বলে দিলে তো পুরোপুরি কিউরিসিটি উড়ে যাবে, কিভাবে স্যার ফাইন্ড করবো সেগুলোই বুঝতে পারবো না। তো আগে আমরা বোঝার চেষ্টা করি। এই যেই পয়েন্ট থেকে আমাদের সাউন্ড উৎপন্ন হয় তাকে আমরা বলি সোর্স বা শনক, যে সাউন্ড প্রডিউস করে। যেমন এই ক্ষেত্রে আমি কথা বলবো, আমি তোমাদেরকে আগের দিন বলছিলাম যে বাচ্চা পার্টি দিয়ে বলবো, তো আমি বলছি হ্যালো বাচ্চা পার্টি। এই যে সাউন্ডটা আমরা এখানে যাবে, সেই সাউন্ডটা আবার কিভাবে রিটার্ন করে আসবে। তো আমাদের এটা হচ্ছে সোর্স, আর এখানে হচ্ছে গিয়ে সেই বাধাটা রয়েছে, যে বাধাটায় গিয়ে ও ধাক্কা খাবে। রাইট, এই বাধাটায় যাবে, এই বাধাটায় গিয়ে ও কি করলো, ধাক্কা খেলো। ওকে, আচ্ছা এবার কি হবে, বলে স্যার এর এই সাইডে আমরা কিছু জিনিস আগে লেখা স্টার্ট করি। আমাকে বলো শব্দের বেগ কত। শব্দের বেগ
বেগ বলো বলো, শব্দের বেগ কত? তুমি বলে স্যার শব্দের বেগ কত বলবো? আগের দিন আপনি বলেছিলেন 340 মিটার পার সেকেন্ড, তাই বলবো? হ্যাঁ বলো। কারণ কেউ বলবে স্যার আমি 334 বলেছিলেন আপনি একবার, 334ও বলতে পারো, ঠিক আছে? তুমি যেটা নেবে তারপরে রেজাল্ট আসবে। আমি তোমাদের ইজির জন্য 340 মিটার পার সেকেন্ড ধরে নিলাম। কোন জেনারেলি এটা কার জন্য হয়? স্যার আমাদের নর্মাল যে অ্যাটমসফিয়ারে যেসব উপাদানগুলো থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে যে আমরা জানি যে প্রায় 78% স্যার নাইট্রোজেন থাকে, 20% অক্সিজেন থাকে, আর বাকি বাকি যা 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 জিনিসপত্র রয়েছে তারা আমাদের বায়ুমণ্ডলে থেকে এমন একটা অ্যাটমসফিয়ার তৈরি করেছে, তাকে যদি আমরা ধরি তাহলে তার ক্ষেত্রে আমাদের শব্দের বেগ আনুমানিক 334 থেকে 342 এরকম হয় বা 40 এরকম হয়। তো আমি একটা ধরে নিলাম 340 মিটার পার সেকেন্ড। এবার শোনো, আমি আরেকটা জিনিসও পড়িয়েছিলাম, বলেছিলাম যে একটা শব্দ শোনার পরে আরেকটা শব্দ শোনার জন্য টাইম লাগবে 1/10 সেকেন্ড, যাকে বলা হয় শব্দ নিবন্ধ। তাহলে একটা ওয়ান ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ড মানে অ্যানাদার ওয়ার্ডে আমরা এখানে এক্সাম্পল হিসেবে বলবো যে ফার্স্টে আমরা বলছিলাম হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ? বাচ্চা, পার্টি। তো হ্যালো বাচ্চা, এই যে দুটো ওয়ার্ড আমরা এখানে দেখতে পাচ্ছ, এদের দুজনের মধ্যে আমাদের যে গ্যাপ থাকবে, এই গ্যাপ যেটা রয়েছে, এই গ্যাপ টাইম গ্যাপ থাকবে, এই টাইম গ্যাপ হচ্ছে 1/10 সেকেন্ড। আসলে এটা আরো একটু কমপ্লিকেটেড করে তোমাদের বোঝাতে পারতাম, যেটা রিয়েলিটিতে হয়েও থাকে, যে একটা ওয়ার্ডকে আসলে না ভাঙা হয়ে যায়। যেমন আমরা হ্যালো, হ্যাঁ একটা ওয়ার্ড একভাবে ভাঙা যায়, আর লো আবার আলাদা একটা যায়। তো এভাবে জেনারেলি আসলে 1/10 সেকেন্ডের কথা বলে, কিন্তু এভাবে ভাবতেও তোমাদের সমস্যা নেই। কত টাইম লাগছে একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডে শিফট হতে? বলবে স্যার একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডে শিফট হতে আমাদের 1/10 সেকেন্ড টাইমের দরকার পড়ছে। কত টাইমের দরকার পড়ছে? বলে স্যার 1/10 সেকেন্ডের টাইমের দরকার পড়ছে। আচ্ছা, এবার কি হবে? বলে স্যার সোর্স থেকে সাউন্ড উৎপন্ন হবে। সোর্স থেকে সাউন্ড উৎপন্ন হওয়ার পরে সেই সাউন্ডটা কোথায় যাবে? বলবে স্যার সোর্স থেকে সাউন্ড উৎপন্ন হয়ে এভাবে গিয়ে ধাক্কা খাবে, এখানে গিয়ে ধাক্কা খাবে, আবার কি করবে? বলবে স্যার আবার রিটার্ন চলে আসবে। তাহলে সোর্স থেকে সাউন্ড উৎপন্ন হলো, এটাতে গিয়ে ধাক্কা খেলো, আবার কি করলো? আবার সাউন্ড রিটার্ন ব্যাক করলো। তাহলে এটা হচ্ছে কি আমাদের আপতিত তরঙ্গ, আর এটা হচ্ছে ধাক্কা খাওয়ার পর প্রতিফলিত তরঙ্গ। এবার একটু একটা জিনিস ভাবো, আমরা যদি বলি একটা শব্দ এই জায়গা থেকে এত পর্যন্ত যাবে, আবার এই জায়গা থেকে এতটা পর্যন্ত আসতে হবে, তার মানে আমাদের কানে এই যে আওয়াজটা আসার জন্য কতটা টাইম, আমি বললাম একটা আওয়াজ কতটা টাইম থাকতে পারে? বলবে স্যার 1/10 সেকেন্ড। আচ্ছা, তাহলে আমি এভাবে বলতে পারি, আমার এই যে আমি এখান থেকে যদি বলি হ্যালো হ্যালো, তাহলে এই হ্যালোটা এখানে গিয়ে ধাক্কা খাবে, আবার আসবে, এর মধ্যে মিনিমাম কতটা গ্যাপ থাকা দরকার? বলেছে 1/10 সেকেন্ড গ্যাপ থাকা দরকার, নয়তো আপনি শুনতেই পাবেন না হ্যালোটা রিটার্নে। আমি বললাম হ্যালো, তা তুমি কি বলে স্যার হ্যালো গিয়ে ধাক্কা খেলো ওয়ালের মধ্যে, ধাক্কা খেয়ে আবার আসবে, মিনিমাম আপনি 1/10 সেকেন্ডের গ্যাপ দিতে হবে। যদি আপনি 1/10 সেকেন্ডের গ্যাপ না দিয়ে থাকেন তাহলে হ্যালো কিন্তু কানের মধ্যে আবার আসবে না। আমি কি বললাম আরেকবার রিপিট করে দিচ্ছি, আমি তোমাদের বলছি হ্যালো, তোমাদের কাছে প্রতিধ্বনি গেল, হ্যাঁ প্রতিধ্বনি গিয়ে ধাক্কা খেলো একটা ওয়ালের মধ্যে, আবার হ্যালোটা কি করবে? বলেছে রিটার্ন করে করে আসছে, আর এর মাঝখানে যদি আপনি 1/10 সেকেন্ড না দেন তাহলে শুনতে পাবেন না। যেমন মনে করো আমি এটা এরকম কাছাকাছি রাখলাম, এটা মনে করো আমার ওয়াল রয়েছে, হ্যালো বললাম, আর জাস্ট যাবে গিয়ে সঙ্গে সঙ্গে আবার আমার কানের মধ্যে আসবে না, কান এটাকে সেন্সই করতে পারবে না। তো আমার একটা মিনিমাম গ্যাপ দরকার বা মিনিমাম ডিস্টেন্স দরকার, যাতে ওই যায় ওটা গিয়ে আবার আসে, এই টোটাল যে ডিস্টেন্সটা এতটা মিনিমাম দরকার, যার ফলে দুটো আওয়াজ একেবারে ক্রিয়েট হয় না। দেখো প্রত্যেকটা সিচুয়েশনেই প্রতিধ্বনি তৈরি হয়। এই যে আমি এখন হ্যালো বলছি, এই যে ইকো তুমি শুনতে পাচ্ছ না, এই সময় প্রতিধ্বনি তৈরি হচ্ছে, কিন্তু আমাদের কান সেটাকে ডিটেক্ট করতে পারে না, কেন 1/10 সেকেন্ডের আগেই ওটা ধাক্কা খেয়ে চলে আসে। তাহলে আমি যে হ্যালো বললাম, আমার এই রুমের মধ্যে কি হচ্ছে, ওটা গিয়ে যাচ্ছে, গিয়ে ধাক্কা খাচ্ছে, খেয়ে আবার আমার কানের মধ্যে 1/10 সেকেন্ডের আগে চলে আসছে। আর যদি 1/10 সেকেন্ডের আগে চলে আসে তাহলে তো আমার এটা কান সেন্সই করতে পারবে না। কতটা টাইম দরকার? মিনিমাম 1/10 সেকেন্ড মিনিমাম টাইম দরকার, 1/10 সেকেন্ড মিনিমাম টাইম দরকার। যেমন আমি এই ক্ষেত্রে আরেকবার রিপিট করছি হ্যালো, এবার যদি আমি বলি, যদি ওর এতটা এনাফ ডিস্টেন্স থাকে, মিনিমাম যে ওকে যে বাধা দেবে সেটা যদি মিনিমাম 1/5 সেকেন্ড ডিস্টেন্সে থাকে, তাহলে তো আবার আসতে 1/5 সেকেন্ড এমন ব্যাপার হবে না, তাহলেই তো কানে গিয়ে লাগবে। সরি 1/20 সেকেন্ড, 1/20 সেকেন্ড হাফ হবে, যাই হোক। তো আমাদের মোট কথা, আমাদের এটা এই অবধি যাবে, আবার এই অবধি আসতে আমাদের যদি 1/10 সেকেন্ড লাগে তাহলে আমরা সেটা পেয়ে যাব। তাহলে আমি সোর্স থেকে যে সাউন্ড তৈরি করলাম তার বেগ কত হবে? বলে স্যার সোর্স থেকে আমি যে সাউন্ড তৈরি করলাম তার বেগ হলো 340 মিটার প্রতি সেকেন্ড। ওকে, এবার শোনো আমি কি বললাম, এটা এদিক থেকে গিয়ে আবার এদিক থেকে আসার জন্য কত টাইম লাগবে? বলবে স্যার সময় লাগবে 1/10 সেকেন্ড। সময় কত লাগবে? 1/10 সেকেন্ড। তাহলে বলো বেগ আর যদি সময় পেয়ে যাই তাহলে আমি দূরত্ব পেয়ে যেতে পারি? বলে হ্যাঁ স্যার দূরত্ব আপনি পেয়ে যেতে পারেন। দূরত্ব কত হবে? বলে স্যার 340
দূরত্ব সমান সমান কি, আগে ফর্মুলা বলে নাও, বেগ মাল্টিপ্লাইড বাই সময়, বেগ মাল্টিপ্লাইড বাই সময়। বলো বেগের মান কত? বলে স্যার বেগের মান তো এখানে আপনি লিখেছেন 340, লেখো 340 মাল্টিপ্লাইড বাই কত টাইম লেগেছে? বলবে স্যার 1/10 সেকেন্ড টাইম লেগেছে, তাহলে এখানে আমি লিখবো 1/10, তাহলে কত হবে? 0 0 কেটে গেল, টোটাল 34 মিটার। টোটাল কতটা আমাদের লাগবে? বলবে স্যার টোটাল 34 মিটার আমাদের ডিস্টেন্স লাগবে। এটা এই যে এই জায়গা থেকে এখানে ধাক্কা খেলো, ধাক্কা খেয়ে আবার আপনি দেখলেন যে এই যে রিটার্ন হবে, এই মোট ডিস্টেন্সটা 34 মিটার লাগবে, তাহলে এই শব্দ হবে। তার মানে আমি বলতে পারি মোট, এই দেখো এই পজিশন থেকে এই পজিশনে গিয়ে এখানে কি কান আবার শুনতে পাবে? বলবে না স্যার, এটাতে ধাক্কা খাবে, ধাক্কা খেয়ে আবার যেটা আসবে সেটা। তার মানে এই টোটাল ডিস্টেন্সটা কত? বলে স্যার এটা আপনি যদি ভেবে নেন যে এটা যাওয়ার সময় ডি আর আসার সময় তাহলে সেম ডিস্টেন্স কভার করতে 2d, তাহলে টোটাল মোট লিখে নাও বাংলায়, মোট দূরত্ব হবে 2d। আর এই যে মোট 2d দূরত্ব অতিক্রম করছে, এই মোট 2d দূরত্ব সমান সমানই কত হবে? বলেছে 34 মিটার হবে। ওকে, তাহলে বলো ডি সমান সমান কত হবে? বলেছে ডি ইজ ইকুয়াল টু হবে 34 ডিভাইডেড বাই 2, তাহলে কত হবে? বলেছে 17 মিটার। এবার শোনো, বইতে এটা কত লেখা থাকে? বইতে এটা লেখা থাকে 16.6 মিটার। কেন? এখানে যে ওই যে তোমরা যে মানটা ধরছো তার উপর ডিপেন্ড করে যে কি টাইপের মান নেওয়া হচ্ছে। যেমন আমরা এখানে 340 নিয়েছি, মনে করো ওরা সেখানে 334 নিল, হ্যাঁ ভেবে নাও, ভাবো যে এখানে 334 নিয়েছে, তাহলে এখানে কত বসাতে? বলতে স্যার এখানে আমি তাহলে 334 বসাতাম, 334 মাল্টিপ্লাইড বাই 1/10, এভাবে প্রত্যেকটা জিনিসকে চলতো। তো আমরা যেমন ভাবে নিচ্ছি, তাহলে আসছে কত? 33.4। তো মাথায় রাখবে যেমন টাইপের তুমি এখানে বেগ নেবে তার উপর ডিপেন্ড করে। এটা করলে কি কেটে দেবে? কেউ কাটবে না, কারণ এটা একই জিনিস, তুমি যা এখানে বলছো বা আমি যা এখানে পড়াচ্ছি সেই একই জিনিস, একটু অন্যভাবে আমরা এখানে আলোচনা করেছি। বোঝা গেল? বলে ওকে স্যার এটা বুঝতে পারলাম। যদি এটা ক্লিয়ার থাকে তাহলে একদম থামস আপ করে আমাকে জানিয়ে দেবে কমেন্ট সেকশনে, হ্যাঁ স্যার আমি শব্দ নিবন্ধতে এবার একদম ক্লিয়ার হয়ে গেছে, কেন আমার মোট ডিস্টেন্স 17 মিটার দরকার। আরো একবার আমি রিপিট করে দিচ্ছি, এর রিজন হলো একটা সোর্স থেকে যখন সাউন্ড উৎপন্ন হবে তখন এই সোর্সের থেকে এই আওয়াজ গিয়ে ধাক্কা খাবে সবার প্রথমে একটা পাঁচিলে বা যে প্রথম বাধা রয়েছে তাতে। বলবে হ্যাঁ স্যার, তারপরে ওই পাঁচিলে বাধা খাওয়ার পর আবার রিটার্ন করবে সোর্সের কাছে। বলবে হ্যাঁ স্যার, আবার রিটার্ন করবে সোর্সের কাছে। একটা শব্দ আমাদের কানে পৌঁছানোর জন্য মিনিমাম 1/10 সেকেন্ডের গ্যাপ দিতে হয়, যদি আপনি গ্যাপ না দেন তাহলে আমরা প্রতিধ্বনিও শুনতে পাবো না। আমি বললাম হ্যাঁ একদম ঠিক বলেছো। বলবে স্যার তাহলে আমরা বলতে পারি এই যাওয়া আর আসা এই মিলিয়ে টোটাল 1/10 সেকেন্ড টাইম লাগবে। আমি বললাম হ্যাঁ, যদি 1/10 সেকেন্ড না লাগে তাহলে আওয়াজটা শুনতে পাবো না। আমরা অ্যাজ অ্যান এক্সাম্পল হ্যালো নিয়েছিলাম, তো এটা আর এটা যাওয়া আর আসা, তার মানে টোটাল ডিস্টেন্স কত? টোটাল 2d ডিস্টেন্স কতটা টাইমে কভার করবে? বলবে স্যার 1/10 সেকেন্ডে কভার করবে। আচ্ছা স্যার শব্দের বেগ কি আপনি জানেন? আমি বললাম হ্যাঁ শব্দের বেগ তো জানি। শব্দের বেগের মান কত হয়? বলবে স্যার 340 মিটার পার সেকেন্ড মতন হতে পারে। আমি বললাম আচ্ছা তাহলে ভেবে নাও 340 মিটার পার সেকেন্ড, তাহলে কি করবে? এখানে বেগের জায়গায় 340 বসাবে, তারপরে মাল্টিপ্লাইড বাই সময় করবে, তাই 340 মাল্টিপ্লাইড বাই 1/10 ইজ ইকুয়ালস টু আমাদের আসবে 34 মিটার। আই থিঙ্ক তোমরা এটা বুঝে গেছো। এবার শব্দ নিবন্ধের জন্য তার মানে আমাদের মিনিমাম কতটা ডিস্টেন্স দরকার পড়বে, অবস্ট্যাকেল যেটা বাধা থাকবে যাতে আমরা সাউন্ডকে রিফ্লেক্ট করি আবার আমাদের দিকে আসবে, তার দূরত্ব যদি মিনিমাম 17 মিটার থাকে, বা তোমাদের বইয়ের ভাষায় যদি বলতে পারো 334 নিয়ে কাজ করো, তাহলে ওদের ক্ষেত্রে যেটা আসে 16.6 মিটার। ঠিক আছে, 334 নিয়ে কাজ করলে কত আসবে? 16.6 মিটার। এবার আমরা এখানে এই জন্য ধরেই লিখছি, বাট এক্স্যাক্টলি তোমরা 334 মিটার নিয়ে যদি কাজ করো, সিমিলারলি যদি 334 মিটার নিয়ে কাজ করো তাহলে দূরত্ব কত আসবে? একবার এই সাইডে আমি কভার করে দিচ্ছি, এটাও দূরত্ব হবে 1/10 সেকেন্ড কানে আসার সময় লাগবে। বলে স্যার শব্দের বেগ হচ্ছে 334 মিটার পার সেকেন্ড নিয়ে নিন, আপনি নিলাম, তাহলে কত আসবে? বলে স্যার 33.4 আসবে এত মিটার পার সেকেন্ড। আচ্ছা, বা 332 নিলে 32ও নিতে পারো, যে দেখবি বইতে কি দিয়ে করছে ওদের মতন করে, তুমি বিভিন্ন মান দিয়ে করে দেখতে পারো। 300, এখানে যেমন আমরা 334 নিলাম, তাহলে 334 নিলে কত আসবে? 33.4। আচ্ছা তাহলে আমাকে বলো যে এক্ষেত্রে আমাদের যদি এত ডিস্টেন্স হয়, তাহলে বলে স্যার এই হচ্ছে সোর্স, স্যার এটা হচ্ছে সোর্স, আর এখানে হচ্ছে কি আমাদের ওয়াল রয়েছে, এই হচ্ছে কি আমাদের ওয়াল ছিল, এখানে আমাদের ওয়াল ছিল, এটা হলো আমাদের ওয়াল, এখানে আমাদের ওয়াল আছে। এবার আমার যদি এখানে গিয়ে ধাক্কা খায়, ওকে ধাক্কা খেলো, আবার কি করবে? বলেছে আবার রিটার্ন করবে। তাহলে এই হচ্ছে গেল, ধাক্কা খেলো, আবার রিটার্ন করলো, টোটাল কতটাতে রিটার্ন করবে? বলেছে 2d ইকুয়ালস টু, আপনি 33.4 ধরে নিন, 2d ইজ ইকুয়ালস টু 33.4। ওকে, তাহলে d সমান সমান কত হবে? বলেছে 33.4 ডিভাইডেড বাই 2, তার মানে কত হবে? বলেছে 16, আর এদিক থেকে হচ্ছে 16 দুগুণী 32, তার মানে 16 16 পয়েন্ট
কত থাকবে বলে স্যার 5 আর এদিক থেকে 7, তার মানে মোটামুটি আমাদের 16.7 মিটার ডিস্টেন্স হলো। কত হলো? 16.7 মিটার। তাহলে এটা কতটা দূরে থাকতে হবে? মিনিমাম 16.7 মিটার দূরত্বে থাকতে হবে। যদি 332 নিয়ে করো তাহলে কত আসবে? এটা 16.6। যদি 330 নিয়ে করো তাহলে কত আসবে? 16.5। এভাবে চলতে থাকবে। তো আমি একটা অ্যাভারেজ ধরে চলছি, যেটা বইতে লেখা থাকে যেমন ভাবে নেবে, 16.6 লেখা থাকে, তো আমরা ছেড়ে দাও, আমরা আমাদের মতন এটা বের করেছি তো এটাই লিখি। 16.7 মিটার দূরত্বে বাধা অবস্থান করলে প্রতিধ্বনি উৎপন্ন হবে। আই থিঙ্ক তোমাদের জন্য এটা ক্লিয়ার। ওকে, চলো তা নেক্সট যে আমাদের কাজ ছিল সেই কাজের দিকে আবার ফিরে যাই। প্রতিধ্বনির সাহায্যে আমরা বলেছিলাম বিভিন্ন জিনিসের গভীরতা, উচ্চতা এগুলো নির্ণয় করা যায়। সমুদ্রের গভীরতা তোমরা আমি এখন যেভাবে আমরা 1 বাই 1 এটা সুন্দরভাবে ফলো করে এরোপ্লেনের উচ্চতা নির্ণয় করবো, তেমনভাবে সমুদ্রের গভীরতা আমি তোমার উপরে ছাড়ছি। যদি তারপরেও অসুবিধা হয় বলবে, স্যার করিয়ে দেবে, স্যার তো এখানে রয়েছেই। আচ্ছা, প্রতিধ্বনির সাহায্যে বিমানের উচ্চতা নির্ণয়। কিভাবে বিমানের উচ্চতা নির্ণয় করবে? মনে করো আমার এটা হচ্ছে গ্রাউন্ড। ওকে, এটা হচ্ছে আমার গ্রাউন্ড। এবার এই গ্রাউন্ডের থেকে মনে করো এই একটা পজিশন রয়েছে, ফার্স্ট প্লেন রয়েছে, প্লেন উড়ে উড়ে এই পজিশন পর্যন্ত গেল। কি করা হলো? প্লেন এই পজিশন থেকে ধীরে ধীরে এই পর্যন্ত গেল। এবার একটু ভালোভাবে শুনবে, হ্যাঁ কি হচ্ছে। এখানে যখন প্লেন ছিল, এখানে যখন আমার এরোপ্লেন ছিল, এরোপ্লেন এখান থেকে একটা মনে করো হর্ন মারলো, এরোপ্লেন নিজে মনে করো হর্ন মারলো। এবার কি হবে? যদি এরোপ্লেন এখানে হর্ন মারে তাহলে এরোপ্লেনের যে সাউন্ডটা রয়েছে সেটা এখানে ভূমিতে এসে পৌঁছবে। বলে হ্যাঁ স্যার, এখান থেকে মনে করুন ভূমিতে এসে পৌঁছালো। আবার কি হবে? বলছে এটা আবার রিটার্ন করে এভাবে যাবে, তাই না? আবার এটা কি করবে? এটা এই জায়গা থেকে রিটার্ন করে যাবে। আচ্ছা, এবার আমি এখানে কি টানবো? বলবে স্যার এখানে একটা আপনি লম্ব টেনে দেবেন। এই যে লম্ব টেনে দিলাম। তাহলে কি হলো শোনো, এরোপ্লেন এদিক থেকে এদিক বরাবর যাচ্ছে। এরোপ্লেন কোন দিক থেকে কোন দিক বরাবর যাচ্ছে? বলবে স্যার এরোপ্লেন এদিক থেকে এদিক বরাবর যাচ্ছে। এবার এরোপ্লেনের একটা বেগ থাকবে, বলবে স্যার এদিক বরাবর আপনি ধরে নিন এরোপ্লেনের বেগ হচ্ছে ইউ। কি বললাম? এদিক থেকে এদিক বরাবর একটা এরোপ্লেনের বেগ আছে, আর আমি ধরে নিলাম এরোপ্লেনের বেগ এদিক থেকে এদিক বরাবর হলো ইউ বেগ নিয়ে এরোপ্লেন এদিক থেকে এদিক বরাবর যাচ্ছে। এবার সাউন্ড তৈরি করলো, কোথায় রিফ্লেকশন হবে? বলবে স্যার গ্রাউন্ডে গিয়ে রিফ্লেকশন হবে। আর শব্দ এদিক থেকে এদিক বরাবর মনে করো ভি বেগ নিয়ে গেল। অলরেডি আমি জানি, তুমি জানো যে শব্দের বেগ কত হয়, আমি তা সত্ত্বেও ধরে নিলাম। তোমাদের বইতে যেমন ভাবে দেওয়া থাকে যে শব্দের বেগ ভি ধরে নিতে বলে, তো আমরা তেমন ভাবে ধরে নিলাম ভি। তাহলে আমরা কি কি ধরছি, আগে যে জিনিস যে পার্টগুলো কনসিডার করছি সেগুলো লিখে নি। ধরি শব্দের বেগ ভি, এরোপ্লেনের বেগ বা প্লেনের বেগ ইউ। তাহলে শব্দের বেগ কত? বলবে স্যার শব্দের বেগ হচ্ছে গিয়ে ভি। আর আমি যদি জিজ্ঞাসা করি এরোপ্লেনের বেগ কত? বলবে স্যার এরোপ্লেনের বেগ আপনি ধরেছেন ইউ। মিটার পার সেকেন্ড এককেই নিয়ে নাও। হ্যাঁ, মিটার পার সেকেন্ড এককেই নিয়ে নাও নর্মালি। এটাও মিটার পার সেকেন্ড, এটাও মিটার পার সেকেন্ড। এবার মনে করো এটাই গ্রাউন্ডে ধাক্কা খাওয়ার পর মনে করো প্লেনের কাছে না আবার আওয়াজটা গেল। বলে স্যার আওয়াজ মানে সেম ভেলোসিটি নিয়ে যাবে। হ্যাঁ, বলে স্যার যতটা, কেন শব্দের বেগের তা চেঞ্জ হবে না। শব্দের বেগ এখানে ধাক্কা খেলো, আবার শব্দের বেগ সেম পাথে ফিরে গেল, ফিরে গিয়ে আবার এরোপ্লেনে মনে করো সেটার প্রতিধ্বনি শোনা গেল। মানে বুঝতে পারছো? তুমি উপর থেকে পাঞ্চি বানু ফিরু করতে করতে যাচ্ছ, এখান থেকে একটা হর্ন বাজিয়েছো, এখানে কোথায় হর্ন বাজিয়েছিল? এখানে হর্ন বাজিয়েছিল। ওকে, এবার এদিক থেকে এদিক বরাবর যাচ্ছে, এখানে যখন গিয়ে পৌঁছেছো তখন ওটা রিফ্লেকশন হয়েছে বা প্রতিফলন হওয়ার ফলে প্রতিধ্বনি সৃষ্টি হয়েছে, আর সেই প্রতিধ্বনি তোমার কানের মধ্যে এসে পৌঁছালো। বোঝা গেল? এটা আবার প্রতিধ্বনিটা তোমার কানের মধ্যে এসে পৌঁছালো। এটা হলো গিয়ে মোট কথা। আচ্ছা, বোঝা গেল। তাহলে এবার কি হবে? গ্রাউন্ডে এসে ধাক্কা খেলো, ধাক্কা খাওয়ার পরে আবার প্রতিধ্বনি হলো। যতটা কোণ নিয়ে এই আপতিত হয়েছিল, বলবে স্যার ততটা কোণ নিয়ে ও রিটার্ন ব্যাক করেছে। তাহলে এদিক থেকে এটা আসলো, সরি আই আর আরটা উল্টে গেছে। মনে করো এটা এই অ্যাঙ্গেল নিয়েও এলো আর এই অ্যাঙ্গেল নিয়েও ও রিটার্ন করে গেল। যেভাবে আসলো ও সেভাবে রিটার্ন করে গেল। এবার এই আসার থেকে পৌঁছানো পর্যন্ত এর জন্য মনে করো টাইম লাগে আমার টি। কি বললাম? বলে স্যার এই জায়গা থেকে এসে এখানে গ্রাউন্ডে ধাক্কা খেলো। বলে হ্যাঁ ধাক্কা খেলো, ধাক্কা খাওয়ার পরে আবার শোনা গেল না, রিপিট করে সাউন্ড। বলবে হ্যাঁ, এটা শোনার জন্য আমার টাইম লাগলো ভি, তার টাইম লাগলো টি। তাহলে প্রতিধ্বনি এখানে লিখে নাও, প্রতিধ্বনি শুনতে পেল
প্রতিধ্বনি শুনতে পেল টি সময় পর, প্রতিধ্বনি শুনতে পেল টি সময় পর। ওকে, টি সময় পর শুনতে পেলে। এবার আমাকে একটু লজিক্যালি বলো তো, আমি যদি এই মিডিল পয়েন্টটাকে কনসিডার করি, আর মিডিল পয়েন্টটাকে কনসিডার করে আমি কিছু নাম দিচ্ছি, ভালোভাবে খেয়াল করো। আমি ফার্স্ট এই পয়েন্টের নাম দিলাম এ পয়েন্ট, ওকে, এই পয়েন্টের নাম দিলাম বি পয়েন্ট, এই পয়েন্টের নাম দিলাম সি পয়েন্ট, আর এই পয়েন্টের নাম দিলাম আমি ডি পয়েন্ট। এ বি সি ডি, টোটাল এ বি সি ডি নাম দিলাম। এবার শোনো, আমি যদি ভাবি এই যে এই প্লেনটা, এটা এইটা থেকে এই জায়গা পর্যন্ত পৌঁছতে তো টাইম লেগেছে ওর টি, তাই না? প্রতিধ্বনি শুনতে পেলো টি সময় পর, তাহলে প্লেনটা কোথায় গিয়ে পৌঁছেছে? এতটা। আর ভাবো এই সাউন্ডটাও কতটা ডিস্টেন্স কভার করেছে? এতটা ডিস্টেন্স। তার মানে আমি বুঝতে পারলাম যে এটা এই পর্যন্ত আসার জন্য টাইম লেগেছে টি বাই টু, যাওয়ার জন্য টাইম লেগেছে টি বাই টু, টোটাল হলো টি। প্লেনটা এই জায়গা থেকে এই পর্যন্ত আসার জন্য টাইম লেগেছে হাফ টাইম, টোটাল টাইম টি লেগেছে, তাই তার হাফ টাইম লেগেছে এতটা, কত? টি বাই টু, আর এটুকু হয়েছে টি বাই টু। তাহলে ভালোভাবে বোঝো, আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি এই যে বিসি যে পার্টটা রয়েছে, সি বিন্দুতে পৌঁছতে, সি বিন্দুতে পৌঁছতে সময় লেগেছে প্লেনের কত সময় লেগেছে বলো? সময় লেগেছে টি বাই টু। কত টাইম লেগেছে? বলেছে টি বাই টু টাইম লেগেছে। যতটা টাইম আপনি বলেন টোটাল টাইম টি, তার হাফ টাইমেও পৌঁছে গেছে। বলো গ্রাউন্ডে যখন প্রথমবার ইয়ে খেলো, তাহলে বি এ পয়েন্টে, এ বিন্দুতে পৌঁছতে সময় লেগেছে, বলেছে এটাও টি বাই টু, দুটোই টি বাই টু। কেন? টোটাল টাইম লেগেছে টি, তাহলে এটা ধাক্কা খাওয়ার জন্য হাফ টাইম, ফার্স্টে হাফ টাইমে ধাক্কা খেলো আর বাকি হাফ টাইমে রিটার্ন করে গেল। আচ্ছা, বোঝা গেল এই পর্যন্ত। এবার আমাকে বলো, তাহলে আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে এই যে বিসি এটা কত হবে, বলে স্যার বিসি এর মান হবে, আমরা এতটার জন্য বেগ কত বেগ নিয়ে যাচ্ছিল? বলে স্যার ইউ বেগ নিয়ে যাচ্ছিল। ওকে, বলো টাইম কত লেগেছে? বলবে স্যার টি বাই টু করে টাইম লেগেছে। তাহলে বিসি ইজ ইকুয়ালস টু ইউ মাল্টিপ্লাইড বাই টি বাই টু। তাহলে কত হবে? ইউটি ডিভাইডেড বাই টু। বোঝা গেল বিসি কত হলো? বলবে স্যার ইউটি ডিভাইডেড বাই টু। নেক্সট আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে এটা এই পর্যন্ত এসে পৌঁছতে কতটা টাইম লাগবে, তাহলে তুমি বলবে স্যার এটা তো টি বাই টু টাইম লেগেছে, কারণ হাফ টাইম আর বাকি হাফ টাইমে আবার রিটার্ন করে যাবে। কতটা বেগ নিয়ে এসেছে? বলে স্যার ভি বেগ নিয়ে এসেছে। তাহলে আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি বি এ এর মান কত হবে, বলো বি এর মান কত হবে? বলে স্যার বি এ এর মান হবে, ভি বেগ নিয়ে আসছিল আর টাইম লেগেছে টি বাই টু, তাহলে এটার জন্য কত আসবে? বলবে স্যার ভিটি ডিভাইডেড বাই টু। এবার বলো আমি এই ত্রিভুজটা থেকে এই জিনিসটা কি কনক্লুড করতে পারি যে এটা হলো এর অতিভুজ? বলবো হ্যাঁ স্যার, একদম বলা যায় এটা অতিভুজ। এটা স্যার একটা হবে ভূমি আর একটা হবে লম্ব, আপনি যেটা যেমন খুশি নিয়ে নিন। তাহলে আমি বলতে বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়ালস টু বি এ স্কোয়ার। বলো এইটা সাইডে আমি লিখছি, এটা ঠিকঠাক লিখছি কিনা আমাকে বলো। যে বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার is equals to AB square ওকে, AB। আচ্ছা, এবার আমাকে বলো প্রত্যেকটার মান বলো। বিসির মান কি জানো? বলবে হ্যাঁ স্যার বিসির মান জানি, ইউটি ডিভাইডেড বাই টু তার হোল স্কোয়ার, প্লাস এসি স্কোয়ারের মান জানি, এসি না, বলে স্যার এসি তো বের করতে হবে, এসি তো উচ্চতা। বলো উচ্চতা কতটা উচ্চতায় রয়েছে? বলেছে এসি উচ্চতায় আছে, এসি হলো উচ্চতা। বলে কতটা উচ্চতায় রয়েছে? বলে স্যার এসি উচ্চতায় রয়েছে, তাহলে এসি হলো উচ্চতা। তাহলে এখানে লিখবে এসি স্কোয়ারের মতন থাক। বলো এবি স্কোয়ারের মান কত হবে? বলে স্যার এবি স্কোয়ার হচ্ছে এতটা, তার মানে এটা কত হবে? বলছে এবি মানে ভিটি বাই টু তার হোল স্কোয়ার। বলো আমাকে এসি স্কোয়ারের মান কত হবে? বলে স্যার এসি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ভিটি বাই টু তার হোল স্কোয়ার মাইনাস ইউটি বাই টু তার হোল স্কোয়ার। ওকে, এবার বলো এসি সমান সমান কত হবে? এসি ইকুয়ালস টু টি স্কোয়ার যদি কমন নিয়ে বাইরে চলে আসে, আর একবারে দেখো টি বাই টু কমন নিয়ে বাইরে নেবো, বলবে হ্যাঁ স্যার নিয়ে নিন, টি বাই টু কমন নিয়ে বাইরে নিয়ে নিন। ওকে, জেগে আছো তো সবাই? ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। কার্যশক্তিতে যখন পড়তে তখন এরকম একটা বড় ডেরিভেশন পড়তে, তারপরে আবার এইখানে আবার এই বড় ডেরিভেশন আসলো, তার আগে তো আসতো না। তাহলে আমরা বুঝতে পারলাম যে উচ্চতা কত হবে, কতটা উচ্চতায় আছে নির্ণয় করা খুবই ইজি। উচ্চতা হবে টি বাই টু আন্ডার রুট অফ ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। বলো কেমন লাগলো? ইজি ডেরিভেশন ছিল। শব্দ মাথায় রাখবে যে হাফ টাইম যাওয়ার জন্য ওই হাফ যাওয়ার জন্য হাফ টাইম লাগবে, তাহলে টি বাই টু করে টাইম লাগছে। তাহলে এটুকু যাওয়ার জন্য টি বাই টু, এটুকু যাওয়ার জন্য টি বাই টু, গ্রাউন্ডে আসার জন্য টি বাই টু, আবার রিটার্ন করার জন্য টি বাই টু, হয়ে গেল।
তারপরে বলবে স্যার নর্মাল পিথাগোরাসের উপপাদ্য আপনি ইউজ করুন। অনেকে তোমরা জানো না পিথাগোরাসের উপপাদ্য কি, খুব সহজ ব্যাপার। অতিভুজ স্কয়ার, এই যে বড় যেটা আছে না বরকাটার স্কয়ার ইকুয়ালস টু এই যে লম্বা লম্বু আর এই যে সোজা, এদের দুজনের স্কয়ারের যোগফলের সাথে সমান হবে। যারা জানো তাদের জন্য তো ভালো। অতিভুজ স্কয়ার আমি উপরে একটু লিখে দিই তোমাদেরকে, অতিভুজ স্কয়ার ইজ ইকুয়ালস টু লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। বোঝা গেল? বলো কেমন লাগলো, আমি কিন্তু জানাবে বুঝতে পারলে কি না এটা। আচ্ছা এবার শোনো, আমরা এই যে এত সময় ধরে এই যে পাঠ পড়ছিলাম, এই পাঠের ক্ষেত্রে আরেকটা জিনিস আমি বলে দিই কিভাবে অঙ্ক দেবে, ঠিক আছে? আমি শিওর এটা বলে দেওয়ার পর তোমরা এমনি অঙ্ক নিজেরাও করতে পারবে। শোনো, আমরা এসির হাইট পেয়ে গেছি, এসি হচ্ছে উচ্চতা, আমরা এখানে এভাবেই লিখবো উচ্চতা, আর উচ্চতাকে আমরা এইচ দিয়ে রিপ্রেজেন্ট করি, সাধারণত হাইটকে এইচ দিয়ে রিপ্রেজেন্ট করলাম। এবার দেখো উচ্চতার ফর্মুলা আমরা এখানে লিখেছি t/2 আন্ডার রুট অফ ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, আন্ডার রুট অফ t/2 আন্ডার রুট অফ ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। ওকে, এবার শোনো, যদি তোমাকে বলে কোশ্চেনে শব্দের বেগ জেনারেলি দিয়ে দেওয়া থাকে, যদি না দেওয়া থাকে তাহলে ধরে নেবে শব্দের বেগ ইজির জন্য বলছি, যদি দেওয়া থাকে তো ভালো, নয়তো শব্দের বেগ কত ধরে নেবে? শব্দের বেগ ধরে নেবে 340 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? 340 মিটার পার সেকেন্ড, তার মানে তুমি এটার মান জানো, এটা জানো। টাইমের মান কি করা থাকবে কোশ্চেনে? গিভেন দেওয়া থাকবে। এটা কি থাকে কোশ্চেনে? গিভেন দেওয়া থাকে। ইউ এর মানও কোশ্চেনে কি থাকবে বলেছে? এটাও কোশ্চেনে দেওয়া থাকবে। ইউ কি বলো? বলেছে ইউ হলো প্লেনের গতিবেগ, ইউ হলো এরোপ্লেনের বা জেড বলুক যা বলুক, হ্যাঁ সবার জন্যই সেম হবে, প্লেনের গতিবেগ, ওকে? এই টাইপের যদি এবার নিউমেরিক্যাল দেয়, আই থিঙ্ক তোমরা এগুলো সলভ করতে পারবে। বোঝা গেল? এই টাইপের কোশ্চেন দিলে চলো একবার দেখে নি না, একটা কোশ্চেন আমি তোমাকে বলছি, তুমি আমাকে দেখো তো এটা বুঝতে পারছো নাকি। আমাকে বলো, যদি এখানে একটা প্লেন ছিল, এই প্লেনটা এদিক থেকে এদিক বরাবর যাচ্ছে, এই পজিশনে গিয়েও প্রতিধ্বনি শুনতে পেলো, প্রতিধ্বনি শোনার জন্য ওর টাইম লাগলো 1/10 সেকেন্ড। স্যার আপনি তো খেলছেন নিবন্ধের সাথে, হ্যাঁ নিবন্ধের সাথেই খেলছি, কারণ মিনিমাম 1/10 সেকেন্ডে যদি কেউ টাইম কম দেয় তাহলে মানবেই না, বলবে না স্যার পসিবলই না, শুনতেই পাবো না এরকম টাইপের সাউন্ড, ঠিক আছে? যাই হোক, তো চলো 1/10 সেকেন্ড টাইম দিয়েছে, এটা এই পজিশন থেকে এই পজিশন পর্যন্ত গেল। এটা মনে করো আমার এই যে এখান থেকে যে প্লেনটা যাচ্ছিল, এই প্লেনটার মনে করো 100 মিটার পার সেকেন্ড হচ্ছে গতি। কত গতি? বলবে স্যার 100 মিটার পার সেকেন্ড গতি। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে আমাকে যদি জিজ্ঞাসা করে হাইটের মান কত, উচ্চতার মান কত, মানে প্লেনটা কত উচ্চতায় রয়েছে ভূমি থেকে, যদি জিজ্ঞাসা করে ভূমি থেকে এটা কতটা উচ্চতায় রয়েছে, এটা আমার বেস, মনে করো এখানে আমার বেস থাকবে, এই বেসের থেকে কতটা উচ্চতায় স্যার অবস্থান করছে, এই যে কতটা উচ্চতায় অবস্থান করছে এটা জিজ্ঞাসা করলো। বলো কিভাবে ফাইন্ড করবে? বলে স্যার এই তো হয়ে গেল, ফর্মুলা আগে আপনি বসিয়ে দিন, উচ্চতা h ইজ ইকুয়ালস টু t/2, ওকে, t/2 আন্ডার রুট অফ ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। আপনি লিখেছেন যে 1/10 সেকেন্ড টাইম লাগবে, আমি বলবো আচ্ছা এখানে তাহলে কত লিখবে? 1/10, 2 দিয়ে গুণ ছিল না, তাহলে কত লিখে দেবে? বলবে স্যার 1/20, একবার লিখে দিলাম, হ্যাঁ। আন্ডার রুট অফ ভি স্কোয়ারের জায়গায় বলো কত আসবে? বলে স্যার শব্দের বেগ আপনি বলেছেন যদি কিছু না দেওয়া থাকে তাহলে 340 ধরতে, তাহলে আমরা এখানে ধরবো 340 এর স্কোয়ার মাইনাস ইউ এর জায়গায় কত বসাবো? বলছে ইউ এর জায়গায় বসাবো 100, তাহলে 100 স্কোয়ার, তাহলে বলো এখানে কত আসবে? বলে স্যার 1/20, এটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাতে ভেঙে নিন, এ প্লাস বি মাল্টিপ্লাইড বাই এ মাইনাস বি, খতম। ক্যালকুলেশন করে নেবে, 1/20 আন্ডার রুট অফ 440 মাল্টিপ্লাইড বাই কত হলো এখান থেকে? 240। শোনো, এরপরে 0 থেকে 10 বাইরে বের করে এনে এটা কেটে দেবে। করবো আরেকটু হেল্প করে দিই তোমাদের, চলো দেখো 1/20 আনবে, 1/20 আনবে এখান থেকে, মাল্টিপ্লাইড বাই 100 আছে না, দুটো শূন্য আছে, দুটো শূন্য থেকে একটা শূন্য বাইরে বেরিয়ে আসবে, ওকে। বলো ভিতরে কত আসবে? বলছে 44 মাল্টিপ্লাইড বাই 24, ওকে, 44 মাল্টিপ্লাইড বাই 24, 10 দিয়ে কাটলে কত হবে? বলেছে 2 হবে। আচ্ছা, তাহলে এদিক থেকে আমার আসলো হাফ মাল্টিপ্লাইড বাই, এটাকে দেখো তো এভাবে লেখা যায় নাকি? 4 মাল্টিপ্লাইড বাই, দেখো 4 মাল্টিপ্লাইড বাই 11, আর এটাকে দেখো লেখা যায় কিনা 4 মাল্টিপ্লাইড বাই 6 লেখা যায় এটাকে। বলেছে 4 আবার বাইরে চলে আসে, নিয়ে আসো বাইরে, যা বাইরে আসবে বাইরে নিয়ে চলে আসো। কত আসবে? বলেছে 4 বাইরে আসবে, তাহলে হাফ মাল্টিপ্লাইড বাই 4 আর আন্ডার রুট অফ 11 6 বলো কত? 66,
তাহলে এটা দিয়ে কাটলে কত হবে বলবে স্যার 2, তাহলে কত হবে 2√66, তাহলে কত মিটার উচ্চতায় রয়েছে 2√66 মিটার উচ্চতায় রয়েছে। একটু ক্যালকুলেশন জটিল হতে পারে, বাট কোশ্চেন কিন্তু কঠিন আসে না। এর একটাই অকাত এই যে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলাতেই ফেলবে, কেউ ডাইরেক্ট না বর্গ করতে যেও না যে 34 এর স্কয়ার চলুন স্যার বের করি আলাদাভাবে, এটা করতে যাবে না, তাহলেই দেখবে অঙ্ক সব প্রপারলি মিলে যাবে, কোনো চাপ নেই। ওকে, চলো নেক্সট। প্রতিধ্বনির সাহায্যে শব্দের বেগ নির্ণয়। আমি কিন্তু বললাম সমুদ্রের গভীরতাটা সিমিলার ভাবে তোমরা নির্ণয় করে নেবে, যেভাবে এভাবে আমি যেভাবে এটা করলাম তেমন ভাবে তোমরা শব্দের সাহায্যে, শব্দের এই যে প্রতিধ্বনির সাহায্যে সমুদ্রের কোনো গভীরতা কতটা রয়েছে সেটাকেও ফাইন্ড করে নেবে। আচ্ছা, এবার শোনো প্রতিধ্বনির সাহায্যে আমরা শব্দের বেগ কিভাবে নির্ণয় করব। খুব সহজ ব্যাপার, শোনো শুনে নাও। মনে করো আমি এখানে একটা সোর্স রয়েছে, এখানে একটা সোর্স রয়েছে, এবার আমি এই জায়গা থেকে আমার কাছে একটা হর্ন রয়েছে, একটা স্টপ ওয়াচ আছে। হ্যাঁ, আমি হর্ন বাজালাম, দেখো ভালোভাবে শোনো, এটা হর্ন বাজালাম, হর্ন বাজালাম, বাজিয়ে দিলাম। হর্ন বাজালে কি হবে বলবে স্যার হর্ন বাজালে সাউন্ড উৎপন্ন হবে, সে সাউন্ড কি হবে এখান থেকে যাবে। তাই যখন আমি হর্ন বাজালাম তখন এখান থেকে ওয়েভটা তৈরি হয়ে এখানে গেল। যেই মুহূর্তে হর্ন বাজালাম সেই মুহূর্তে আমার কাছে একটা স্টপ ওয়াচ আছে, আমার কাছে একটা স্টপ ওয়াচ আছে, আমি সেই স্টপ ওয়াচটা অন করলাম। ওকে, স্টপ ওয়াচ অন করে দিলাম, অন করলাম। আর যেই মাত্র এটা রিটার্ন করে এটা ধাক্কা খেয়ে আবার চলে আসলো, তখন আমি কি করলাম, স্টপ ওয়াচ যেটা রয়েছে আমি স্টপ ওয়াচটাকে কি করে দিলাম, অফ করে দিলাম। স্টপ ওয়াচ কি করে দিলাম, আমি স্টপ ওয়াচকে অফ করে দিলাম। তাহলে আমি যখন আমি হর্ন বাজালাম বা সোর্স থেকে সাউন্ড বের করলাম তখন আমি স্টপ ওয়াচ অন করলাম, আর যেই মাত্র এলো এটা আবার আমার কানে রিটার্ন আসলো, সঙ্গে সঙ্গে আমি কি করলাম, আবার স্টপ ওয়াচ অফ করে দিলাম। এবার বলো আমরা এই ডিস্টেন্সটা তো সহজেই মেজার করতে পারি, যে যেখানে বাধা পেয়েছে। হ্যাঁ স্যার সহজেই নির্ণয় করা যায়, আপনি এটাকে ডি ধরুন, এটাকেও ডি ধরুন, তাহলে টোটাল কত হলো, দূরত্ব হলো ডি প্লাস ডি, দূরত্ব হলো ডি প্লাস ডি, তার মানে কত হলো বলবে স্যার টোটাল 2D ডিস্টেন্স কভার করেছে। আমি বলবো হ্যাঁ একদম ঠিক বলেছো, টোটাল 2D ডিস্টেন্স কভার করেছে। বুঝতে পারলাম স্যার, হ্যাঁ 2D ডিস্টেন্স কভার করেছি। আর স্যার টাইম তো স্টপ ওয়াচ দিয়ে নির্ণয় করে নেবে, এখানে সময় অন করেছিলাম আবার এখানে গিয়ে অফ করে দিলাম না, তো টাইম তো স্টপ ওয়াচেই দেখাবে। তাহলে আমরা ধরে নিলাম টাইম বা সময় লেগেছে আমার স্টপ ওয়াচের এই যে এই কাউন্টিংটা আমরা দেখতে পেলাম, সময় হলো টি। এবার আমাকে বলো তাহলে শব্দের বেগ কত, বলে স্যার শব্দের বেগ খুব সহজ ব্যাপার, দূরত্ব 2D ডিভাইডেড বাই সময় টি, দ্যাট ইজ অ্যান্সার। তো এটাই হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল এভাবে আমরা শব্দের বেগ নির্ণয় করতে পারি খুব সহজে। নেক্সট সম্পর্কে আমি আলোচনা করব, সেটা হচ্ছে শ্রাব্যতার সীমা। তো সহজ ভাষায় বলতে গেলে তোমরা জানো যে আমরা মানুষ না 20 হার্টজ থেকে 20,000 হার্টজ পর্যন্ত আওয়াজ শুনতে পায়। কত থেকে কত পর্যন্ত, 20,000 হার্টজ থেকে 20 হার্টজ থেকে সাধারণত, আগে লিখে নি, সাধারণত আমি বইয়ের মতন পড়াবো না বেশি এই জিনিসগুলোকে, না যেগুলো তুমি বই থেকে মুখস্থ করবে, বেকার বলে তো লাভ নেই না, বরঞ্চ তুমি জিনিসগুলোকে বোঝার চেষ্টা করো। আজকের ক্লাসটা আন্ডারস্ট্যান্ডিং এ যাক, আমি চাই না বুঝলে, আজকের ক্লাসটাকে আমি নষ্ট করতে চাই না। আমি জানি পরীক্ষার জন্য নাম্বার দরকার, আর এই ক্লাসে যা করাবো তাতে তোমার নাম্বার উঠে যাবে, চাপ নিও না। কেউ আমাকে আবার বলতে শোনা স্যার ডেফিনেশন কেন লেখাননি, ওখানে ওটা ছিল, ওটার কেন ডেফিনেশন লেখাননি। ডেফিনেশন আজকের কাজ না, আজকে পুরো ক্লাসে ফিল নাও। ফিজিক্সের আছে আর তো মাত্র 2টো ক্লাস রয়েছে না, সাউন্ডে আর একটা ক্লাস রয়েছে না, একটা বা দুটো ক্লাস রয়েছে, আজকের ক্লাসে একটু ফিল নেওয়া যাক। তো সাধারণত 20 হার্টজ থেকে 20,000 হার্টজ পর্যন্ত, 20 হার্টজ থেকে 20,000 হার্টজ পর্যন্ত শব্দ, 20 হার্টজ থেকে 20,000 হার্টজ পর্যন্ত শব্দ আমরা শুনতে পাই। সবার আগে এখান থেকে স্টার্ট করি। আর কারা শুনতে পাই, মানুষ। কারা শুনতে পাই স্যার, মানুষরা এই আওয়াজ শুনতে পায়। যে আওয়াজের রেঞ্জটা মানুষ শুনতে পায় এই শব্দের রেঞ্জকে বলা হয় শ্রুতি গোচর শব্দ। মানে আমাদের যেটা কানের মধ্যে আসে, তাহলে সেই যে রেঞ্জটা, এই রেঞ্জটাকে আমরা কি বলি, শ্রুতি গোচর শব্দ। তো আমরা এটাকে কি বলবো, বলবে স্যার এটাকে আপনি বলবেন শ্রুতি গোচর শব্দ, যেটা আমরা শুনতে পাই। ওকে, এবার শোনো, অনেক আওয়াজ থাকে যে আওয়াজগুলো আমাদের এর থেকে না কম আওয়াজ হয় মিন্স স্যার অনেক আওয়াজ হয় না এর থেকে কম, মানে 20 হার্টজের থেকেও কম, তাদেরকে আমরা বলি শব্দতর শব্দ। কি বলি শুনে নাও, নামগুলো শুনে নাও, শব্দতর শব্দ।
বা ইংলিশে বললে বলবে ইনফ্রাসনিক। কি বলে এগুলোকে? ইনফ্রাসনিক। ইনফ্রাসনিক কারা হয়? যাদের যাদের কম্পাঙ্কের মান, ইনফ্রাসনিক কারা হয়? যে ক্ষেত্রে কম্পাঙ্কের মান 20 হার্জ অপেক্ষা কম। কম্পাঙ্কের মান 20 হার্জ অপেক্ষা কম হলে তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো ইনফ্রাসনিক সাউন্ড, অর্থাৎ যাদের আওয়াজ। এবার স্যার এদের একটু অ্যাপ্লিকেশন স্যার যদি শুনতেই না পাই আমরা তাহলে কোন কাজে লাগবে? আসলে এর সাহায্যে না একটা বিশাল বড় বড় প্রাণীগুলো যেগুলো দেখে মনে হয় হয়তো এরা বিশাল বড় উদ্ভাসও করে, তা সত্ত্বেও তারা না এই সাউন্ডের মাধ্যমেই না ওদের মধ্যে কমিউনিকেশন চালায়। কারা? যেমন হাতি, জলহস্তী, এরা। হাতি কমা জলহস্তী। আরো বলো বলো জলের মধ্যে বড় কে থাকে? বলেছে তিমি মাছ। তিমি প্রভৃতি প্রাণী এই রেঞ্জের শব্দের সাহায্যে নিজেদের মধ্যে যোগাযোগ করে। কত থেকে কতর মধ্যে? 20 হার্জের নিচে। তবে জেনারেলি মাথায় রাখবে 5-6 হার্জের নিচে না সাউন্ড পাওয়া যায় না। 5-6 হার্জের নিচে সাউন্ড হয়ই না। তো এরকম বলো না যে স্যার 1 হার্জের সাউন্ডে কি? হ্যাঁ, তুমি হয়তো কৃত্রিম ভাবে প্রডিউস করতে পারো, কিংবা এরাও এই যে ওর থেকে যে খুব যে কম রেঞ্জ, মানে এই না যে একদম। আচ্ছা, ওরা কি স্যার এই বেশি আওয়াজ শুনতে? হ্যাঁ, বেশি আওয়াজ শুনতে। বেশি আওয়াজের লিমিট বলছি না, আমি বলছি ওদের আলট্রাসনিক, মানে ওদের যে একটা সুপার অ্যাবিলিটি, সেই সুপার অ্যাবিলিটি হলো 20 হার্জের নিচেও শুনতে পারে। ঠিক আছে, তাহলে এই ধরনের শব্দের নাম কি বলা হয়? স্যার এই ধরনের শব্দের নাম হয় শব্দতর শব্দ। কি হয় এদের নাম? শব্দতর শব্দ। এরপরে আরেক ধরনের শব্দ আছে যাদের ক্ষেত্রে মান 20 হাজারেরও বেশি হয়। এ তো গেল কমের দিক থেকে, লিমিট তো বুঝলাম যে 20 হাজার হয়। তাহলে একটা লিমিট থাকবে যেটা বেশির দিক থেকে, বলবে হ্যাঁ স্যার বেশির দিক থেকে। যেটা বেশির দিক থেকে যায় সেটাকে বলা হয় শব্দোত্তর শব্দ। শব্দোত্তর শব্দ। এটাকে আমরা ইংলিশে বলে থাকি আল্ট্রাসনিক। কি বলি এটাকে? আল্ট্রাসনিক। এটাকে আমরা বলি আল্ট্রাসনিক সাউন্ড। তাহলে একটা সাউন্ড হচ্ছে কি আমাদের ইনফ্রাসনিক, অর্থাৎ যদি কম্পাঙ্কের মান 20 হাজারের কম হয়। আরেকটা হচ্ছে আমাদের আল্ট্রাসনিক, যদি সাউন্ডের মান আমরা 20 হাজারের বেশি দেখে থাকি, তাহলে আমরা তাকে কি বলবো? তাকে আমরা বলবো শব্দের কম্পাঙ্ক যদি 20 হাজার হার্জের বেশি হয়, 20 হাজার হার্জের বেশি হয়, তবে তাকে শব্দোত্তর শব্দ বলে। ক্যাউ ম্যাউ কম করবি এর মানে এই না যে তার কিন্তু যে ফ্রিকোয়েন্সির মান বেশি, এরকম ভাববে না। ক্যাউ ম্যাউ কম করবি মানে যেটা আমাদের জেনারেলি যেটার ক্ষেত্রে জেনারেলি আমরা বলতে পারি যে যেই সাউন্ডগুলোর ক্ষেত্রে না এনার্জির পরিমাণ বেশি থাকে। এবার এগুলো তোমাদের বোঝার জন্য আরেকটু কিছু দিন দরকার, তখন তোমরা দেখবে এগুলোকে বুঝে যাবে। ঠিক আছে, তাহলে যাদের ক্ষেত্রে 20 হাজারের থেকে বেশি থাকে তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা বলি শব্দোত্তর শব্দ। এই শব্দের মাধ্যমে না বাদুড় নিজেদের মধ্যে একজন আরেকজনের সাথে না সংযোগ করে। তাহলে কি করে? এই সাউন্ড কে প্রডিউস করতে পারে? প্রাণীদের মধ্যে বাদুড় প্রডিউস করতে পারে। বাদুড় এই সাউন্ড না প্রডিউস করতে পারে। আর বাকি তো বললাম, দেখো বাকি অন্য ডিভাইস দিয়ে তো বানানো পসিবল। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস শুনে নাও। কুকুরের নাম শুনেছো? রাস্তায় কুকুর দেখতে পাও। এই কুকুরকে দেখবে, কুকুর না বেশি অ্যালার্ট রেট হয়, মানে দেখবে তুমি বলবে, দেখবে খেয়াল করে
যে কুকুর সাধারণত না বেশি অতিরিক্ত ভাবে না অ্যালার্টেড চারিদিক থেকে, এই কারণের জন্য কুকুরকে বলা হয়, মানে কুকুরের এজ এ সিম্বলই, যে যদি কোথাও কিছু হয় দেখবে আগে থেকে ওরা চিল্লামিল্লি করতে থাকে, তুমি মাঝে মাঝে ভাবো ও কেন চিল্লাচ্ছে, আসলে ও হয়তো কোথাও থেকে না কোথাও ওই 20,000-এর উপরে সাউন্ড শুনতে পাচ্ছে। ও যদি 20,000-এর উপরে সাউন্ড, যেটা আমি শুনতে পাচ্ছি না বা তুমি শুনতে পাচ্ছ না, সেটা ও শুনতে পায়, এই কারণের জন্য ও মাঝে মাঝে ওরকম ভাবে চিল্লিয়ে ওঠে। ও কত পর্যন্ত শুনতে পায়? কুকুর 25,000 হার্জ পর্যন্ত শুনতে পায়, হার্জ পর্যন্ত শুনতে পায়। ওকে, আচ্ছা, আর একটা কথা তোমাদেরকে আমি বলে দিই, এখানে এই যে এই রেঞ্জটাকে, এই যে যেমন এটা নিয়ে কারো প্রবলেম হয় না, এটা 20,000 তো ঠিক আছে, বাচ্চারা এটা মাথায় থাকে যে হ্যাঁ 20,000 সাউন্ড আছে, এটা 20,000, 20 হার্টজকে 20 হার্টজ হিসেবে মনে রাখতে অসুবিধা হয় না, কিন্তু অনেক সময় বাচ্চাদের ক্ষেত্রে দেখেছি এটাকে মনে রাখতে অসুবিধা হয়, বা 20, মানে আসলে স্কুলে এভাবে বলে 20 কিলো হার্টজ। কিলো হার্টজ মানে কত বলেছে? কিলো মানে তো 10 কি পাওয়ার 3, 10 কি পাওয়ার 3 মানে ওইটা, তাহলে তুমি এভাবেও বলতে পারো 20 হার্টজ থেকে 20,000 হার্টজ পর্যন্ত, বা 20 হার্টজ থেকে 20,000 না বলে, মানে এরকম ভাবে না বলে 20 কিলো হার্টজও বলতে পারো, এই কম্পাঙ্ক আমরা শুনতে পাই। ওকে, এই হচ্ছে গিয়ে আমাদের টোটাল এই পেজে যা যা বললাম গল্প, আই থিঙ্ক তোমাদের এই গল্প পুরোপুরি মাথায় থাকবে। নেক্সট পেজে এবার আমরা চলে যাই, এরপরে আমরা এই যে আওয়াজগুলো, এই আওয়াজগুলো সম্পর্কে একটু আলোচনা করবো। আমি আল্ট্রাসোনোগ্রাফিটাকে আলাদাভাবে পড়বো, কিন্তু তার আগে আমরা এটাকে না একটু আলোচনা করে নিই আর একটু। আবার আজকে দাড়িওয়ালা, দাড়িহীন আদমি না, দাড়ি তো ওটাও তো আছে, তো এই লোকটা আবার চলে এসেছে আজকে, যাই হোক। তো এবার আমি যদি তোমাদেরকে আজকের কথা বলি, যে আজকে যে সাউন্ড, দু ধরনের আমি যে সাউন্ডের কথা বললাম, যে একটা হলো গিয়ে আমাদের শ্রুতি গোচর শব্দর বাদে যে দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে গিয়ে আমাদের ইনফ্রাসনিক, একটা হচ্ছে গিয়ে আল্ট্রাসনিক, এই দুটোকে সম্পর্কে নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করি। ঠিক আছে, চলো আমরা এটা আলোচনা করার চেষ্টা করি। এবার এই যে শব্দের মধ্যে যেটা পাওয়ারফুল শব্দ কোনটা বুঝতেই পেরেছো, যে যেটা শব্দোত্তর শব্দ হবে বা যেটা আল্ট্রাসনিক সাউন্ড হবে, সেটা অনেকটা তুলনামূলকভাবে বেশি অ্যাডভান্স বা বেশি শক্তিশালী। তাহলে কে বেশি শক্তিশালী? অবভিয়াসলি শব্দোত্তর শব্দ বা আল্ট্রাসনিক। তো এটা নিয়ে আজকে আলোচনা করব, শব্দোত্তর শব্দ আর আল্ট্রাসনিক। শব্দোত্তর শব্দ বা আল্ট্রা সনিক সাউন্ড, এর না প্রচুর অ্যাপ্লিকেশন, শুনে নাও। ফার্স্ট 1 নম্বর অ্যাপ্লিকেশন থেকে আসি, এক একটা জিনিস অ্যাপ্লিকেশন তোমাদেরকে বলবো, আর এটাই আমাদের আজকে গল্প হবে। হ্যাঁ চলো, ফার্স্ট অ্যাপ্লিকেশন নাম্বার 1। মাঝে মাঝে না ক্যামেরাটা ইয়ে করছে, দাঁড়াও আমি অটো করে নিই একটু, 1 মিনিট, অটো করে ম্যানুয়াল করে নিই একবার। আই থিঙ্ক এবার আর হবে না, বারবার না ক্যামেরাটা ফোকাস নিচ্ছে, যাই হোক। তো আমাদের এক্ষেত্রে আল্ট্রাসনিক যেটা আমরা বললাম, বা আল্ট্রাসনিক সাউন্ডের মধ্যে ফার্স্ট 1 নম্বর অ্যাপ্লিকেশনের মধ্যে কে পড়বে? ফার্স্ট 1 নম্বর অ্যাপ্লিকেশনের মধ্যে পড়বে, চলো লিখে নিই, ফার্স্ট 1 নম্বর অ্যাপ্লিকেশনের মধ্যে পড়বে, যদি মনে করো কোনো তুমি হিরে কিনেছো মার্কেট থেকে। ওকে, হিরে যাচাই করা যায়, কি করা যায়? হিরে যাচাই করা যায়। হিরে যাচাই করা যায়। স্যার কিভাবে হিরে যাচাই করা যায়? আপনি কিভাবে বুঝবেন এটা আসল হিরে এটা নকল হিরে? চলো শোনো, মনে করো আমার কাছে এখানে একটা হিরে রয়েছে, হ্যাঁ এখানে একটা আমার কাছে হিরের টুকরো রয়েছে, এই একটা ছোট টুকরো, এই ছোট টুকরোর মধ্যে এটা হচ্ছে মনে করো এটা, এ বাবা কমিয়ে দিই, হ্যাঁ এটা মনে করো একটা হিরের টুকরো রয়েছে। এবার আমি মনে করো এর ওপরে একটা সাউন্ড পাঠালাম, ভালোভাবে শোনো, এর উপরে মনে করো একটা সাউন্ড পাঠালাম। এবার সাধারণত তুমি যখন একটা অবজেক্টের উপর সাউন্ড পাঠাবে না, সেই শব্দ থেকে যে আওয়াজটা আমাদের কাছে রিটার্ন ফিরে আসে, তার ফ্রিকোয়েন্সির মান না ডিপেন্ড করে ওই শব্দটা কেমন। কি বললাম? মনে করো আমি এখানে আমার কাছে এই মোবাইল ফোনটা রয়েছে, এই মোবাইল ফোনের উপরে আমি সাউন্ড পাঠালাম, এই মোবাইল থেকে যে রিটার্ন যে সাউন্ডটা আসবে তার যে ফ্রিকোয়েন্সি হবে সেটা এই মোবাইলের প্রকৃতির উপর ডিপেন্ড করে। এবার যেটা আসল হিরে, তার থেকে তার মানে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির সাউন্ডই আসবে, আর ওই ফ্রিকোয়েন্সিটা যদি আমি দেখি ম্যাচ করে যাচ্ছে আমাদের কাছে যে হিরেটা আছে তার সাথে, তাহলে আমরা বুঝতে পারবো যে আসল হিরে ওটা। তো আমি এত কিছু লিখছি না, মোট কথা বুঝতে পেরেছো তোমরা যে ফ্রিকোয়েন্সি থেকে বোঝা যায় যে মোট কথা যেটা গল্প সেটা হচ্ছে সেম ফ্রিকোয়েন্সি বা সেম কম্পাঙ্ক আসে হিরে থেকে। অরিজিনাল হিরের একবার ফ্রিকোয়েন্সি মাপবে,
আর আমার কাছে যে হিরেটা রয়েছে তার ফ্রিকোয়েন্সি মাপবে, দুটোতে যদি একই আসে তাহলে বলবে হ্যাঁ স্যার আমরা বুঝতে পারলাম যে হিরে যাচাই করার জন্য কিভাবে কাজে লাগে। তাহলে ফার্স্ট অ্যাপ্লিকেশন ক্লিয়ার যে কিভাবে হিরে যাচাই করার ক্ষেত্রে কাজে লাগে, বলবে হ্যাঁ স্যার ফার্স্ট অ্যাপ্লিকেশন বুঝতে পারলাম। চলো সেকেন্ড অ্যাপ্লিকেশনে যাই। মনে করো আমার কাছে না আমি একটা ব্রিজ তৈরি করেছি। এবার ব্রিজ তৈরি করেছি আর দেখবে অনেক সময় বলে যে এই ব্রিজের না টেস্টিং হয়, যে ব্রিজটা আর কতদিন থাকবে, কতদিন পর খারাপ হয়ে যেতে পারে, এরকম টাইপের বিভিন্ন টাইপের টেস্টিং হয়। তো আমরা ব্রিজ টেস্টিং কিভাবে করি এবার সেটা বুঝি। চলো ব্রিজ টেস্ট করা যায়। ব্রিজের বা নির্মাণ মানে যে কোনো কনস্ট্রাকশনের জিনিস, ব্রিজের বা নির্মাণের স্থায়িত্ব কতদিন থাকবে একটা আন্দাজ করা যায়। স্থায়িত্ব নির্ণয় করা যায়। ওকে, এই অ্যাপ্লিকেশন আমরা ইউজ করতে পারি। প্রশ্ন হলো স্যার এটা কিভাবে হবে? মনে করো আমি একটা ব্রিজের ক্ষেত্রে একটা যে যা দিয়ে ধরো আমি মনে করো আবার সিমিলারলি একটা মনে করো আমি এখানে ভাবলাম, ইমাজিন করলাম যে আমার কাছে আমি এখানে একটা ব্রিজ তৈরি করেছি। ওকে, একটা ব্রিজ তৈরি করেছি। এবার এই যে ব্রিজটা রয়েছে এই ব্রিজের ক্ষেত্রে এটা মনে করো ঠিকঠাক ব্রিজ, আর আরেকটা জায়গায় আরেকটা ব্রিজ রয়েছে সেটা ভাঙা ব্রিজ, সেটা আসলে ভালো না। এবার তার মানে কি হবে, যেটা ভালো ব্রিজ না, এটাকে আমরা ভালো ব্রিজ না যদি ভাবি, তাহলে এটার মধ্যে ক্র্যাক থাকবে। এটার মধ্যে কি হবে, ক্র্যাক থাকবে। এবার মনে করো তুমি সাউন্ড পাঠালে, হ্যাঁ দুজনের ক্ষেত্রে সাউন্ড পাঠালে, ফার্স্ট এর ক্ষেত্রে সাউন্ড পাঠালে, এবার কি করবে, এখানে সাউন্ড কি হবে, পুরোপুরি চলে যাবে, ভালোভাবে স্মুথলি চলে যাবে এভাবে। কিন্তু যদি তুমি কোথাও ক্র্যাক তৈরি হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, সাউন্ডের রিফ্লেকশন হবে না। কি হবে সেক্ষেত্রে, সাউন্ডের রিফ্লেকশন হবে। যেসব জায়গাগুলোতে অন্য টাইপের সাউন্ড তৈরি হবে। তার মানে যে জায়গাগুলোতে ক্র্যাক থাকবে সেখানে একটা অন্যরকম আমরা বৈচিত্র্য দেখতে পাবো। আর তার থেকে আমি কি বুঝতে পারবো যে এখানে ক্র্যাক রয়েছে, এগুলোতে কি তৈরি হয়েছে, বলে স্যার এখানে তারা মানে আমরা বুঝতে পারবো এইসব জায়গায় ক্র্যাক রয়েছে। আর যদি ক্র্যাক থাকে তাহলে বোঝা যায় যে এর তো আর লং লাস্টিং লংজিবিলিটি বেশি না। যদি বেশি পরিমাণে এরকম ওয়েভ ফিরে আসে তার মানে বুঝতে হবে বেশি পরিমাণে ক্র্যাক তৈরি হয়ে গেছে, তো এটাকে তো আর ইউজ করা যাবে না। এভাবে আমরা কি করি, এভাবেও আমরা বুঝতে পারি যে এই ব্রিজটা কতদিন চলবে, আর সেই ব্রিজের নির্মাণটা আমরা বুঝতে পারি, বা কোনো যদি বাড়ি কনস্ট্রাক্ট হয় তারও চেক করা যায় যে কেমন হলো। মনে হয় ছাদ তৈরি করেছে কারো বাড়িতে, এবার ছাদের মধ্যে কোনো ফাটল আছে কিনা সেটাও আমরা এর সাহায্যে বা এর হেল্পে আমরা নির্ণয় করে দিতে পারি। ওকে, এবার শোনো, মনে করো নেক্সট তোমার ফোন রয়েছে, ঠিক আছে, তোমার ফোনের ভেতরে জল ঢুকে গেছে, কিংবা তোমার ফোনের ভেতরে নোংরা ঢুকে গেছে। তোমার কাছে মনে করো এই হচ্ছে গিয়ে তোমার ছোটুসা এখানে ফোন, মনে করো ফোন রয়েছে, ফোনে আগে লিখে নি, অ্যাপ্লিকেশন লিখে নি। চলো, অ্যাপ্লিকেশন হলো ফোনের অভ্যন্তরে জল বা ধুলোবালি বার করা যায়। কার সাহায্যে স্যার, শব্দের সাহায্যে। হ্যাঁ, শব্দের সাহায্যে না বার করা যায়। কোন শব্দের সাহায্যে, মাথায় রাখবে, ইন্টারেস্টিং, যে শব্দোত্তর শব্দ বা আল্ট্রাসনিকের সাহায্যে বের করা যায়। এর না প্রচুর ফ্রিকোয়েন্সি হয়, প্রচুর এনার্জি নিয়েও যাবে। বলে হ্যাঁ স্যার প্রচুর এনার্জি নিয়ে যাবে। তাহলে ওর যেখানে ফোন রয়েছে না, এই যে মনে করো তোমার এখানে আমার কাছে এটা ফোন রয়েছে, এবার এই ফোনটার ক্ষেত্রে এর ভেতরে আমার মনে করো কোনো একটা পোর্শনে কোথাও একটা জায়গায় আমি ধরে নিলাম যে এখানে কোথাও একটা এরকম ভাবে 2-4টে বালি ঢুকে রয়েছে। এবার আমি কি করব, এখানে হাই অ্যামাউন্টের ফ্রিকোয়েন্সি সাউন্ড দিয়ে ভাইব্রেট করাবো, আর ভাইব্রেট করালে এর মধ্যে যে ধুলোবালিগুলো রয়েছে সেগুলো মেন সার্কিট থেকে অন্তত বাইরে বের করে নিতে পারি। তাহলে সরিয়ে দিতে পারলাম, তাহলে কি হবে, সেক্ষেত্রে আমরা এই ধুলোবালিগুলোকেও বের করে নিতে পারবো। বোঝা গেল? এভাবেও আমরা ধুলোবালিগুলোকে কি করতে পারি, বাইরে বের করে নিতে পারি। বোঝা গেল? ফোনের মধ্যে যদি ধুলোবালি থাকে তাহলে আমরা কি করতে পারি। ওকে, আচ্ছা, লাস্ট অ্যাপ্লিকেশন। মনে করো আমি এমন ভাবলাম যে আমার কাছে এমন একটা সিচুয়েশন ভাবো যে একটা জায়গায় অনেক পরিমাণে না জীবাণু রয়েছে। এবার জীবাণুগুলোকে আমার ধ্বংস করতে হবে। এবার আমরা জানি হাই ফ্রিকোয়েন্সি মানে তার কাছে কি থাকবে, হাই এনার্জি থাকবে। আর আল্ট্রাসনিক মানে কি, উচ্চ কম্পাঙ্ক। আল্ট্রাসনিকের পাশে লিখে রাখো উচ্চ কম্পাঙ্ক। আর আমার কথা ট্রাস্ট করে কিছু জিনিস চলে, অ্যাডভান্স স্টাডিজের জন্য ভালো হবে উচ্চ কম্পাঙ্ক।
আর মাথায় রাখবে যদি কেউ উচ্চ কম্পাঙ্ক হয় তাহলে তার উচ্চ শক্তিও থাকবে। তাহলে এখানে জীবাণু নাশক হিসেবে আগে পয়েন্ট করে নি, জীবাণু অবলিক ব্যাকটেরিয়া, অবলিক না, জীবাণু ও ব্যাকটেরিয়া ধ্বংস সাধনে, ব্যাকটেরিয়া ধ্বংস সাধনে ব্যবহৃত হয়, ধ্বংস সাধনে ব্যবহৃত হয়। মানে মনে করো ব্যাকটেরিয়া কিংবা কোথাও ভাইরাস রয়েছে, ব্যাকটেরিয়া কিংবা ভাইরাস আমি মনে করলাম যে এগুলোকে আমার ধ্বংস করতে হবে, তাহলে সেক্ষেত্রে ইউজ করা যায়। ওকে, এটা একটু বেঁকে গেছে। তাহলে জীবাণু বা ব্যাকটেরিয়া ধ্বংস সাধনে ব্যবহৃত হয়। কি করা হয় এটাও স্যার বুঝতে হবে। আমি কি বলেছি, যদি কোথাও, আমার কথা শোনো, যদি কোথাও উচ্চ কম্পাঙ্ক থাকে, যদি তুমি কোথাও দেখো যে স্যার উচ্চ কম্পাঙ্ক রয়েছে, উচ্চ কম্পাঙ্ক মাথায় রাখবে, যদি কোথাও উচ্চ কম্পাঙ্ক দেখো তার মানে মাথায় রাখবে সেখানে উচ্চ শক্তি বর্তমান, সেখানে কি রয়েছে বলেছে, সেখানে উচ্চ শক্তিও রয়েছে। যেখানে উচ্চ কম্পাঙ্ক সেখানে উচ্চ শক্তি। আর যদি কোথাও উচ্চ কম্পাঙ্কের সাথে যদি উচ্চ শক্তি থাকে তাহলে সেটা কি করবে বলেছে, সেটা আঘাত করবে ওই সার্কিটে গিয়ে, বা যা হলো এরকম ভাবে ধাক্কা দেবে, ধাক্কা দিয়ে ওর মধ্যেকার যা যা এনার্জি রয়েছে প্রচুর পরিমাণে এনার্জি উৎপন্ন করবে আর জীবাণুগুলোকে ধ্বংস করে দেয়। এই আল্ট্রাসনিক যে সাউন্ড, আল্ট্রাসনিক সাউন্ডের সাহায্যে তার মানে কি করা যায় বলেছে, জীবাণুও ধ্বংস করে দেওয়া যায়। যে অনেক পরিমাণে এনার্জি থাকে ওর কাছে, আর সেই এনার্জি দিয়ে আমরা, যেমন হয় তাপ, তাপ কি, তাপ হলো একটা হিট, হিটের মাধ্যমে কি, হিট হতো এক প্রকার শক্তি, তেমন ভাবে সাউন্ড হলো এক প্রকার এনার্জি, যার মাধ্যমে কি হচ্ছে আমরা এইভাবে জীবাণু বা ব্যাকটেরিয়াও ধ্বংস করতে পারি। আই থিঙ্ক আজকের এই যে গল্প শব্দোত্তর তরঙ্গের, এইগুলো অনেক কিছু বুঝতে পারলেন। এরপরে আমাদের জানতে হবে যে হোয়াট ইজ আল্ট্রাসোনোগ্রাফি, বা আল্ট্রাসোনোগ্রাফি করে কেন, কোন কাজে লাগে এই জিনিসটা। দেখো শব্দের মাধ্যমেও না এক্সরে করা পসিবল হয়। শব্দ যে আমরা শব্দের সাহায্যে আমরা এক্সরে করতে পারি, বা শব্দের সাহায্যে দেখবে অবভিয়াসলি একটা জিনিস কি হয় জানো তো, মনে করো কেউ নরম সরম কে বলছে, নরম সরম হচ্ছে ইনফ্রাসনিক। আমি যদি তোমাকে বলি নরম সরমকে বলেছে ইনফ্রাসনিক বা শব্দতর শব্দ। নরম সরম লিখে নাও, নরম সরম শব্দকে বলবে স্যার, নরম সরম শব্দ হলো নরম সরম শব্দ হলো ইনফ্রাসনিক সাউন্ড। এ কি, এ একদম ঠিক আছে, মিনমিন করে চলে, হ্যাঁ, মানে এর অতটা বেশি ভাও দেয় না লোককে। এবার যে না নরম সরম হয় না, সে যদি কোথাও ঝামেলা দেখে না, আস্তে আস্তে করে না পাশ থেকে বেরিয়ে চলে যায়। ওর এরকম স্বভাব নেই যে চলো একদম আসলাম, এসে তুই কি বলেছিস আমাকে, চল এবার তোকে দেখে নেবো, এমন টাইপের করে না। ও কি করে, আশপাশ থেকে বেরিয়ে যায়। তো মাথায় রাখবে যদি এরকম ইনফ্রাসনিক সাউন্ড থাকে না, মনে করো এখানে ও দেখলো যে কোনো একটা প্রবলেম আছে, ও এই সাউন্ডটা আসবে, এসে না এই পাশ থেকে বেরিয়ে চলে যায়, ভাবে যে ঠিক আছে থাক, বেশি ওর সাথে পাঙ্গা নেওয়ার দরকার নেই, কেটে বেরিয়ে যাই, এরকম টাইপের। কিন্তু যদি আল্ট্রাসনিক সাউন্ড হয় না, যেটা আল্ট্রাসোনোগ্রাফিতে ইউজ করা হয়, আল্ট্রাসনিক সাউন্ড হয়, ও না একদম লড়াই করতে চলে যায়, যে তুই কে রে, আমি একদম দেখে নেবো তোকে। আল্ট্রাসনিক সাউন্ড কি করে, আল্ট্রাসনিক সাউন্ড বলে দাঁড়া তোকে দেখাচ্ছি মজা। ও কি করবে, ও যেখানে যাকে দেখবে ও তার সেই লড়াইয়ে কুদে পড়বে, বলে এখন আমি তোকে মারবো, তোকে দেখে নেবো, এবার চল তুই কি করবি। এবার এই জন্য ও ডাইরেক্ট কি করে, তাতে গিয়ে আঘাত করে। এবার ভেবে দেখো, আমি মনে করো খুব হাই এনার্জি এরকম তৈরি করলাম, করার পরে আমি একটা প্লেট বসালাম, প্লেটের মধ্যে আমি দিয়ে দিলাম যে যদি কোথাও তুই বাধা পাস তাহলে সেই সব পার্টগুলোতে তুই কোনো রকম ডিস্টার্ব করবি না, আর যদি কোনো বাধা না পাস তাহলে তুই তোর মতন চলে যাবি। বাধা পেলে কি করবে, ও তো সেখানে আটকে যাবে। শোনো, এই হচ্ছে কি, আমি মনে করো এখানে একটা প্লেট রেখেছি, ভালোভাবে জিনিসটাকে বোঝার চেষ্টা করো। আমি মনে করো এখানে একটা প্লেট রেখেছি, ওকে, এখানে একটা প্লেট রেখেছি, তোকে আমি বোঝানোর জন্য দ্বারা একটা কাজ করি। আমরা এখানে একটা প্লেট রেখেছি, ওকে, এখানে একটা প্লেট রেখেছি, এই যে প্লেট। এবার আমি মনে করো এই দিক থেকে এই যে প্লেটটা দেখতে পাচ্ছ, এই প্লেটের মাঝখানে এই হচ্ছে কি মানুষটা, আমি এই মানুষটাকে সরিয়ে দিতে হবে, কারণ আমার তো 3টে হাত নেই, 3টে হাত থাকলে দেখাতে পারতাম। এখানে মনে করো আমি রেখে দিলাম। এবার আমি এই দিক থেকে দেখো, আমি তোমাদেরকে বোঝানোর জন্য এটা হেল্প, আরে ইয়ার এটাতে তো চার্জও নেই, দাঁড়াও পাসওয়ার্ডটা খুলে নি। দাঁড়াও ওয়েট। এই দেখো আমি এটা না ফ্ল্যাশ লাইট জ্বালালাম। এবার মনে করো আমি এভাবে এই জায়গা থেকে লাইট ফেলছি। এবার মাঝখানে এই যে ব্যক্তি থাকবে, এই ব্যক্তির ক্ষেত্রে কি হবে, এই যে মাঝখানে যে ব্যক্তি থাকবে, এই এখানে দেখো এই যে পেনটার উপরে যদি আমি এভাবে আলো ফেলি,
কি হবে ভাবো, এই পেনটার ওপরে আলো যেটুকু পড়বে পিছনে তো বাকি ছায়া পড়ে যাবে, বুঝতে, পিছনে বাকি ছায়া পড়ে যাবে। এবার পিছনে যে ছায়াটা পড়বে তাহলে সেটা কি করবে, এই পার্টটার ছায়াটাই তো পড়বে। তো আলট্রাসোনোগ্রাফিও না তেমন হয়। দেখো আমি মনে করো আলট্রাসোনোগ্রাফি করতে চাইছি, একজন মনে করো কোনো প্রেগনেন্ট লেডি, আমাদের কোনো তার বাচ্চা হয়েছে, সেই বাচ্চার ক্ষেত্রে কিভাবে করবে, এই হচ্ছে কি বাচ্চা তো মাঝখানে থাকবে, এর পিছনে কি থাকবে, প্লেট থাকবে, এবার এদিক থেকে আলো দেওয়া হলো। এবার এই পার্টটার যে ছবি সেই পার্টটাতে তো কোনো কিছু হবে না, বাকি পার্টটাতে কি হবে, বাকি পার্টটাতে ওর মতন করে আলো দিয়ে হয়তো ওই পার্টটাকে কালো করে দিল বা যা করলো, যে ফটোগ্রাফিক প্লেটটা হবে তার মধ্যে ইয়ে করলো। বাকি ছায়ার যে পার্টটা, যেই পার্টটাতে আসলে বাচ্চাটা রয়েছে সেই পার্টটা কি হবে, সেই পার্টটা বলবে স্যার এই জায়গাটাতে তো সেই পার্টটাতে কোনো রকম কিছু হবে না, তাহলে ইলেকট্রোপ্লেটিং এর ওই পার্টগুলোকে কোনো রকম ভাবে অ্যাটাকই করতে পারবে না। তার মানে কি হবে, মনে করো আমি ভাবলাম এখানে আমি বাচ্চা আঁকছি না তো আমি মনে করো ঠিক আছে দাঁড়াও, এটা ছোট মনে করো বাচ্চা টাইপের কিছু আঁকার চেষ্টা করি, মানে এটা ভ্রূণ রয়েছে এখানে, ঠিক আছে, এখানে একটা ভ্রূণ রয়েছে, এই ভ্রূণটার এই যে প্রতিচ্ছবিটা তৈরি হবে না, সেই প্রতিচ্ছবিটা এই প্লেটে গিয়ে পড়ে যাবে, এই ভ্রূণর প্রতিচ্ছবিটাই সেই ছায়াটা গিয়ে এই প্লেটে পড়ে যাবে, এটা থেকে বোঝা যায়। এবার শোনো, আলট্রাসোনোগ্রাফির সাহায্যে না আমরা এরপরে এই আলট্রাসোনোগ্রাফি ইউজ করে আমরা জানতে পারি যে বাচ্চাটা কেমন বিহেভ করছে, বাচ্চাটার ইন্টারনাল কোনো রকম যদি অসুবিধা হয় তাহলে সেটাকেও বোঝা যায়। তাহলে আলট্রাসোনোগ্রাফির সাহায্যে আমরা অনেক কিছু ইউজ করতে পারি। আমি বললাম না মজা নাও এই যে আজকে চ্যাপ্টারে। ইভেন আলট্রাসোনোগ্রাফি না বেশি পরিমাণে ইউজ করাও ভালো না। তুমি ভাবতে পারছো, ভাবো বারবার যদি ওরকম ভাবে বাচ্চার শরীরে, ও তো তখন ছোট, ওই সময় যদি ওর কাছে প্রচুর পরিমাণে এনার্জি বারবার যায়, ও মনে করো মাথাও রয়েছে, মাথায় মনে করো সাউন্ড যাচ্ছে, তাই না, আলট্রাসনিক সাউন্ড যাচ্ছে, তখন তার কিন্তু বারবার প্রবলেম হতে পারে। এই কারণের জন্য এটাও বন্ধ। আর একটা জিনিস জেনে রাখো, তো এটা আমাদের আলট্রাসোনোগ্রাফির সাহায্যে সাধারণত বাচ্চার যে কেমন টাইপের হবে, যদি ছেলে হবে কিংবা মেয়ে হবে বাচ্চা, সেটাও জানা যায়, মানে অর্থাৎ লিঙ্গও জানা যায়, কিন্তু এটা ইল্লিগাল, কোথাও জানানো যাবে না। এই কারণের জন্য আমরা আলট্রাসোনোগ্রাফির সাথে জানানো গেলেও কখনো ডিসক্লোজ করা যাবে না, এটা সম্পূর্ণভাবে ইল্লিগাল, এটা করবে না তোমাদের। আর এর ক্ষেত্রে তেমনভাবে আর কিছু বলার নেই। আলট্রাসোনোগ্রাফির সাহায্যে আমরা বুঝতে পারলাম কিভাবে জিনিসগুলোকে জানা যায়। মোট কথা ছায়ার একটা প্রতিচ্ছবি তৈরি করে বাকি জায়গায় এনার্জি কিছু একটা ক্রিয়েট করে দিচ্ছে। ওকে, আই থিঙ্ক তোমরা আলট্রাসোনোগ্রাফি বুঝতে পেরেছো। আর একটা জিনিস অনেকের মনে প্রশ্ন আসতে পারে, স্যার একটা দেখি কেমন তেল জাতীয় জিনিস লাগায়, হ্যাঁ একটা মলম টাইপের লাগায়, ওটা সেটা একটা তেল জাতীয় জিনিস ইউজ করে, যার ফলে কি হবে, ওই সাউন্ডটা ভালোভাবে সুন্দরভাবে ভেদ করে তোমাদের চামড়ার যে শুরুর যে চামড়ার ত্বকটা রয়েছে সেটাকে যেন ভালোভাবে ভেদ করে যেতে পারে, এই কারণের জন্য শুরুতে ওটা লাগানো হয়। ওকে, আচ্ছা, নেক্সট আমাদের রয়েছে সোনার। সোনারের আগে সম্পূর্ণ নাম তোমরা জানো, তাই না? সোনারের ফুল ফর্ম কি হয়? সাউন্ড নেভিগেটিং আচ্ছা সরি, সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং। সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং। আচ্ছা স্যার এটার সাহায্যে কি করে? দেখো মনে করো আমাদের এই যে সাউন্ডের সাহায্যে কোথাও আমি আবার অ্যাপ্লিকেশনে আসবো। 1 নম্বর অ্যাপ্লিকেশন কোথা থেকে আসবে? সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং এর 1 নম্বর অ্যাপ্লিকেশন কি আসবে? মাথায় রাখবে। শোনো, মনে করো কোথাও একটা দাঁড়িয়ে এরকম ভাবো যে এক ঝাঁক মাছ রয়েছে একটা জায়গায়, সমুদ্রের গভীরে কোথাও একটা জায়গায় গিয়ে না এক ঝাঁক মাছ রয়েছে। এবার ওই মাছের ভেতরে যখন আমাদের সাউন্ড যাবে বাধাও পাবে ওখানে। বললাম না প্রত্যেকটা জিনিস না একটা নির্দিষ্ট রেঞ্জের ফ্রিকোয়েন্সির সাউন্ডকে রিফ্লেক্ট করে। তাহলে এক জায়গায় যদি অনেক মাছ থাকে তাহলে মাছগুলোকে কি করবে? শিকারী বা জেলে যে রয়েছে বা মৎস্যজীবী, শিকারী অবলিক মৎস্যজীবী, এটা ইউজ করবে, করে এটাকে ধরে নেবে। ঠিক আছে, আমি ছোট ছোট করে বলে যাচ্ছি যাতে তোমাদের মাথায় থাকে। মনে করো সমুদ্রের নিচে প্রত্যেকটা জাহাজে, ইচ অ্যান্ড এভরি জাহাজে না সোনার ইউজ করা হয়। মানে মনে করো কোথাও তোমার সামনে তুমি দেখতে পেলে একটা বড় পর্বতচূড়া রয়েছে, হতে পারে এমন, বা হতে পারে কোথাও একটা বড় শৈলক্ষেত্র রয়েছে। ঠিক আছে, তো ওইখানে যদি এমন কিছু উঁচু জিনিস থাকে তাহলে কি হলো, তুমি যাচ্ছ গিয়ে ধাক্কা খাবে। যেটা কার ক্ষেত্রে হয়েছিল? মনে করো টাইটানিকের ক্ষেত্রে এরকম ভাবে ধাক্কা খাওয়ার পরে ওর ক্ষেত্রে ক্ষতি হয়ে যায়। তো আমরা এই সোনার ইউজ করে বা সাউন্ড অ্যান্ড নেভিগেশন সিস্টেম ইউজ করে, এই সিস্টেমটাকে ইউজ করে আমরা শৈল ক্ষেত্র ও
পাথরের চাই, পাথরের বড় যদি কোনো পাথরের চাই থাকে, চাই ডিটেক্ট করতে পারি। ওকে, পাথরের কোনো ঢিপি যদি থাকে সেগুলোকে ডিটেক্ট করতে পারি। আর কি হতে পারে, মনে করো টাইটানিক যখন ডুবে গেছিল তখন কোথায় কিভাবে আমরা এটাকে ইউজ করতে পারি। মনে করো কোথাও একটা সমুদ্রের অনেক গভীরে কোনো একটা জায়গায় গিয়ে একটা জাহাজের ধ্বংসাবশেষ পড়ে রয়েছে, সেই জাহাজের ধ্বংসাবশেষ খোঁজার জন্য আমরা যে সাউন্ড পাঠাই ওই জায়গা থেকে আবার সাউন্ড রিফ্লেক্ট করে আসবে। তো আমরা জাহাজের ধ্বংসাবশেষকে ডিটেক্ট করার জন্য আমরা এটা ইউজ করে থাকি। জাহাজের ধ্বংসাবশেষ কেউ যদি আমরা চাই যে আমাদের দরকার ওখানে কোথায় কতটা ধ্বংসাবশেষ রয়েছে সেটাকেও যদি আমরা ডিটেক্ট করতে চাই তাহলে আমরা সোনারের সাহায্যে এটাকে ডিটেক্ট করতে পারি। আরেকটা কাজে ইউজ করা হয় রেডিওর জন্য। রেডিওর ক্ষেত্রে এই যে তোমরা যে রেডিও দেখতে পাচ্ছ, রেডিও ডিটেক্টিং এর জন্য আসলে ওগুলো তো তুমি তো জানো রেডিও পুরোপুরি সাউন্ডিং এর সিস্টেম, তো রেডিওর ক্ষেত্রেও আমরা ইউজ করে থাকি। ঠিক আছে, রেডিওর জন্য সাইডে রেডিওতেও আমরা আল্ট্রাসনিক ইউজ করে থাকি। রেডিও এর ক্ষেত্রেও আমরা আল্ট্রাসনিক সাউন্ড ইউজ করে থাকি। আই থিঙ্ক তোমাদের জন্য এই পার্টটা ক্লিয়ার আজকের মতন করে। সবাইকে থ্যাংক ইউ বলে শেষ করি আজকের ক্লাস। আর এটাই বলবো যে এরপরে আমাদের তো আর কি বাকি থাকলো বলো? আর ছোট ছোট দুটো টপিক বাকি রইলো আজকের আর এরপরে যেটা বলার তোমাদেরকে সেটা হচ্ছে আমি ভাবছি সাউন্ডটা একবার হয়ে গেলে তোমরা একটা টেস্ট দিয়ে নিও, ঠিক আছে? তাহলে বেশি বেটার হবে। আর সাথে এর যদি লাস্ট আরেকবার বলেছি যদি এর পিডিএফ নোটস তোমাদের দরকার পড়ে তবে এর যে পিডিএফ নোটস রয়েছে সেটাকে তোমরা ফিজিক্স দাদা অ্যাপ থেকে ডাউনলোড করতে পারো। আর আজকের ক্লাস সম্পর্কে লাস্ট একটাই কথা বলবো, এই ক্লাসটা দয়া করে বই থেকে আরেকবার পড়ে নিও। আমি এখানে তোমাদের জিনিসগুলোকে বুঝিয়ে দিলাম বইয়ের ভাষায় এবার কিভাবে লিখবে, সেই জিনিসগুলোকে তোমরা একবার ভালোভাবে দেখে নেবে, ঠিক আছে? কারণ আজকের ক্লাসটা মূলত পুরোপুরি না গল্পের বেসিসে ছিল যে এটা কেন হয় ওটা কেন হয় এটাকে কিভাবে আলোচনা করা যায়, ঠিক আছে? সবাইকে থ্যাংক ইউ আজকের ক্লাসটাকে এতটা দেখার জন্য। তোমরা এরপরে আমাকে জানাবে যে এই কমেন্ট সেকশনে যে এগুলো কতটা কি বুঝতে পারছো। চলো সবাইকে থ্যাংক ইউ, টাটা, বাই বাই।